খাবার শেষ করে রুমে এসে রেডি হতে লাগলাম। রেডি হওয়ার পর তিনজন বাইরে এসে গাড়িতে উঠলাম। আমি সামনে আর ওরা দুজন পিছনে। মনে হচ্ছে আমি ড্রাইভার। আমরা যাচ্ছি কোথায়? তোমরা সিদ্ধান্ত নাও। ভাবি চলো নির্জন কোথাও যায়। না, সেখানে গেলে মজা হবে না। তাহলে কোথাও যাওয়া যায়? সামনের একটা পার্ক আছে। কত সময় লাগবে? আর 30 মিনিট সময় লাগবে। তাহলে যাওয়া যায় কি কি বলো ভাবি? চলো। পিছন দিক থেকে তারা ইচ্ছে মতো গল্প করতে লাগলো আর আমি ড্রাইভ করতে লাগলাম। কিছু সময় পর পার্কে চলে আসলাম। গাড়িটা একপাশে পার্ক করে তিনজন নামলাম। ভাইয়া তোমরা ওই দিকটা যাও আর আমি এই দিকটা যাই। তুই ওই দিকে যাবি কেন? আর তোমাদের মাঝে থেকে আমি কি করব শুনি? এমনি যাচ্ছিস নাকি বয়ফ্রেন্ড আসছে? ভাইয়া! আর ভাবি তুমি ভাইয়াকে কিছু বলছো না কেন? ও কি বলবে? আর করলে আমাকে বলতে পারিস, সমস্যা নেই। ছি, নিজের বোনকে এসব বলতে তোমার লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? অবন্তী ও যেটা বললো একদম শুনবে না। বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবে। ঠিক আছে, এখন তোমরা যাও। সমস্যা হলে কল দিবি। আচ্ছা। বলেই অবন্তী পিছন দিকে হাঁটা ধরলো। আমরাও দাঁড়িয়ে না থেকে অন্যদিকে হাঁটতে লাগলাম। অবন্তী যদি সত্যি কারোর সাথে রিলেশনে জড়ায় তাহলে কি হবে? কি হবে? কিছুই হবে না। যদি রিতার মতো হয়? তুমি সেসব চিন্তা করো না। অবন্তী এমন কাজ করবে বলে মনে হয় না। তাই যেন হয়। চলো ওদিকটাই যাই। চলো। অবন্তীর কাহিনী। ফোনে একটা গান দিয়ে পার্কে সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখছে, আর যেটা বেশি ভালো লাগছে সেটাকে ক্যামেরায় আবদ্ধ করছে। কিছু সময় একাকী হাঁটার পর হঠাৎ থেমে গেল। সুন্দর একটা বাচ্চা মেয়ে পার্কে একা কি করছে আর কেনই বা কান্না করছে? অবন্তী সেখানে আর দাঁড়িয়ে না থেকে মেয়েটার কাছে গেল। দেখে মনে হচ্ছে 4 কিংবা 5 বছর বয়স হবে। অবন্তী মেয়েটার পাশে বসলো। বাবু, তোমার নাম কি? পিচ্চি চুপ করে কান্না করছে। তোমার আব্বু আম্মু কোথায়? পিচ্চি অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, কিছু বলছো না কেন? আমি মাম্মামের পাপাকে খুঁজে পাচ্ছি না। তারা কোথায়? জানি না। আচ্ছা, আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? না, কেন? মাম্মাম বলে দিছে অপরিচিত কাউকে ফ্রেন্ড না বানাতে। তাহলে পরিচিত হও। আমি অবন্তী, আর তুমি? আমি আভা। খুব সুন্দর নাম। তুমি এখানে কেন? ঘুরতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে আমি পাপা আর মাম্মামকে হারিয়ে ফেলি। কখন আসতে তুমি? অনেক সময়। অবন্তী পিচ্চি মেয়েটার সাথে কথা বলছে, কিন্তু তার পাপা মাম্মামের কোনো খোঁজ নেই। আর পিচ্চিটার মধ্যেও কেমন একটা মায়া আছে। প্রায় সন্ধ্যা হতে চললো, কিন্তু কেউ খুঁজতে আসছে না। কিছু সময় বসে থাকার পর অবন্তী আমাকে কল দিয়ে ওর দিকে যেতে বলল। তাই আমি আর জান্নাত ওর কাছে গিয়ে বললাম, কিরে কি হয়েছে? আর বাচ্চাটা কে? হারিয়ে গেছে ভাইয়া, এখানে বসে বসে কান্না করছিল। মামনি, তোমার নাম কি? আভা। তোমার বাসা কোথায়? জানি না। এটাই স্বাভাবিক। এত পিচ্চি মেয়ে কিছু না বলতে পারাটাই স্বাভাবিক। এখানে কি কোথায় রেখে যাব? কোথায়? পার্কের গার্ডদের কাছে। সেটার দরকার নেই, কারণ পরবর্তীতে মেয়েটার পরিবারের থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে। তাহলে কি করবে? বাসায় নিয়ে যায়। বাসায়? তিনজন কিছু সময় পরামর্শ করার পর মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম। বাসায় আসার পর সবাই মিলে ভিতরে ঢুকতেই মেয়েটা যা করে উঠল সেটা দেখে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সবাই মিলে বাসার ভিতরে আসতেই পিচ্চি মেয়েটা মানে আভা আমাদের থেকে সরে গিয়ে দেয়ালের কাছে গেল। মামনি, ওদিকে যাচ্ছ কেন? মাম্মাম পাপা দাদু আর দিদাই। কোথায় তারা? ওই তো। কথাটা শোনার পর আমি যেন কোথাও হারিয়ে গেলাম। বুকের মধ্যে অস্থিরতা বিরাজ করতে লাগলো। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে আবার কাছে গেলাম। মামনি, এরা কি সত্যি তোমার মাম্মাম পাপা? হ্যাঁ আঙ্কেল। তোমার কোথাও ভুল হচ্ছে না তো মামনি? না আঙ্কেল, এরাই আমার মাম্মাম পাপা। আবাকে ছেড়ে দিয়ে ফ্লোরেই বসে পড়লাম। চোখ দিয়ে কখন জল গড়িয়ে পড়েছে বুঝতেই পারিনি। জান্নাতের দিকে তাকাতেই দেখলাম সে নিজেও কান্না করছে। মামনি, আমাকে চিনতে পারছো? না, তবে কোথায় দেখেছি? দেখেছো? কোথায় দেখেছো?
জানি না। ঠিক আছে মা, তোমার ভাবতে হবে না। আর তুমি চিন্তা করো না, আমরা তোমাকে তোমার মাম্মা আর পাপার কাছে পৌঁছে দেব। প্রমিস। প্রমিস মা। জানো আন্টি, শুধু আমার মাম্মা আমাকে মা বলে, আর আজকে তুমিও বললে। আমাকে কি ছোট মাম্মাম বলবে? কেন? যদি বলো তাহলে তোমাকে অনেক চকলেট এনে দেব। আমার চকলেট খাওয়া বারণ। কেন মা? মাম্মা বকা দেয়। আর বলবে না। ঠিক আছে, তাহলে তোমাকে আন্টি বলবো না, এখন ছোট মাম্মা বলবো। মুয়া। কি ফ্রেন্ড, আমাকে ভুলে গেলে? না ফ্রেন্ড। বাহ, তোমার হাসি তো অনেক সুন্দর। দাদুই আমাকে কি বলে জানো? কি বলে মা? আমার হাসি নাকি একদম ছোট বাবার মতো। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। কথাটা শোনার পরপরই যেন বুকের বাপাসটা ফেটে যেতে লাগলো। নিজের ভাতিজিকে ছোট থেকে আদর করা দূরের কথা, কথাটাই বলতে পারিনি। চোখ দিয়ে অনবরত নোনা জল পড়ছে। তাদের মাঝে কি বলবো সেটাও বুঝতে পারছি না। এ যেন একদম বাকরুদ্ধ হয়ে গেছি। একদম জান্নাতের কথাই ঘোর কাটলো। কান্না করছো কেন? কান্না না, চোখে কিছু একটা পড়েছে। আমার কাছেও লুকাচ্ছ? কি করব জান্নাত, মনে হচ্ছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভাইয়া ভাবি তো আমার উপর রাগ করেনি, তাহলে কেন আমি ওনাদের মেয়েকে আদর করতে পারিনি? কেন তাকে কোলে নিয়ে ঘুরতে পারিনি? জান্নাতকে জড়িয়ে নিয়ে বললাম, চিন্তা করো না, এখন তো করার সময় পেয়েছো। না পাইনি। মানে? আবাকে বাসায় দিয়ে আসতে হবে। পাগল হয়েছো তুমি? এখন রওনা দিলে যেতে যেতে রাত 2টা বেজে যাবে। কিন্তু বাসায় চিন্তা করবে। ফোন দাও। সেই নাম্বার কি এখনো মনে থাকে? আজ রাত আভা এখানেই থাক। কিন্তু বাসায় এটা ছাড়া কোনো উপায় নেই। ভাইয়া ভাবি ঠিকই বলছে, আজকে অন্তত এই বাসায় থাক, কাল তুমি আর ভাবি গেলেই হবে। ঠিক আছে। তারপর একটু শান্ত হয়ে কথা বলতে লাগলাম। আবাকে কোলে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলাম। হঠাৎ আভা বলল, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার খাবার আনছি। আচ্ছা। জান্নাত কিছু সময়ের মধ্যে সবার জন্য খাবার বেড়ে দিল। এখন খাও। আমি নিজে হাতে খেতে পারি না। আমি আছি তো মা। থাক, আমি পারবো। ভাইয়া তুই কি পড়াবি? কেন পারবো না বুঝি? তোকে ভাবি খাইয়ে দে, আর তুই আমার পিচ্ছি বোনকে খাওয়াবি। ওই চুপ। আর দেখো আমি পড়ি কিনা। মামুনি হা করো তো। আবাকে একটু একটু খাওয়াতে লাগলাম। খাবার শেষ করার পর, ভাইয়া তুই তো খাইলি না। আমি খাবো না আজ। কেন? কারণ আজ আবা মাকে দেখে আমার পেট অনেক আগেই ভরে গেছে। একটু তো খেয়ে নাও। না। কাউকে কিছু বলতে না দিয়ে আবাকে কোলে নিয়ে রুমে গেলাম। আবাকে খাটে শুইয়ে দিয়ে বললাম, মামুনি তুমি ঘুমিয়ে পড়ো। গল্প না বললে আমার ঘুম আসে না। তুমি অপেক্ষা করো, আমি তোমার আন্টিকে ডেকে আনছি। আন্টি না, তিনি আমার ছোট মাম্মা। একদম রাইট। অবন্তী কোথায়? রুমে গেছে, আর একটা কথা বলছে। কি? কাল ওর ফ্রেন্ডের জন্মদিন, তাই সারাদিন সেখানেই থাকবে। বার্থডে তো রাতে পালন করা হয়। সারাদিন ওর একটা অন্য ফ্রেন্ডের বাসায় সাজাবে এবং রাতে তাকে সারপ্রাইজ দিবে। তুমি আগে আবাকে ঘুমানোর গল্প বলো। অনেক সময় নিয়ে আবাকে একটা রাজ্যের গল্প শোনাতে লাগলো। জান্নাত, কাল যদি আমরা আবাকে দিতে যাই এবং সেখানে যদি কাল রাত থাকি, তাহলে অবন্তী বাসায় আসবে কি করে? আরে চিন্তা করো না, কাল রাতে সেখানেই থাকবে ওরা। বাসার লোকজন কিছু বলবে না? ওর ফ্রেন্ডের বাবা মা গ্রামের বাড়িতে গেছে। ঠিক আছে, অবন্তীকে ডেকে আনো। একটু পর জান্নাত অবন্তীকে সাথে নিয়ে আসলো। ভাই কিছু বলবি? শুনলাম তুই বার্থডেতে যাবি। এই নে টাকা। আমার কাছে আছে, গতকাল ভাবি থেকে নিয়েছিলাম। এত কথা কিন্তু আমার ভালো লাগে না। আর আমি জানি এটা তো কাল লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ তোকে দিতে হবে বোন। তোর জন্য আমি আমার ভাতিজিকে কাছে পেয়েছি। সব উপরওয়ালার ইচ্ছা। এখন রুমে যা। আচ্ছা। বলে চলে গেল। জান্নাতের সাথে কিছু সময় পুরানো কথাগুলো মনে করতে লাগলাম। সত্যি কলেজের দিনগুলো অনেক সুন্দর ছিল। এখন ঘুমাবে না? ঘুমাবো। তারপর দুজনে আবার দুপাশে ঘুমিয়ে গেলাম। ভাইয়ের মেয়ে তাতে কি, আমার তো ভাতিজি, নিজের মেয়ের মতো আদর করব। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম রুমে কেউ নেই। মনে হচ্ছে নিচে গেছে। বাথরুমে গিয়ে শাওয়ার নিলাম। তারপর রেডি হয়ে নিচে এলাম। নিচে কাউকে দেখতে না পেয়ে বললাম, কোথায় সবাই?
গুড মর্নিং আঙ্কেল। রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, গুড মর্নিং মামনি। তুমি রান্নাঘরে কি করছিলে? ছোট মাম্মা আমার ফ্রেন্ডের রান্না দেখছিলাম। ও, জান্নাত রান্না হয়নি? প্রায় হয়ে গেছে। জান্নাতকে আর কিছু বললাম না। আচ্ছা মামনি, তোমার চাচু কেমন? চাচুকে? তোমার ছোট পাপা? বাসা সবাই বলে সে নাকি একটু ভালো, কিন্তু সে মোটেও ভালো না। কেন? আমার সাথে কখনো দেখা করেনি। শুধু এইটুকুই? না, ছোট পাপার জন্য প্রতিদিন দাদু আর দিদাই রুমে বসে কান্না করে। তুমি জানলে কি করে? দাদুই আমাকে সব বলে। তাই? ইস, কি হলো? আমি তোমাকে বললাম কেন? আমি তো দাদুকে প্রমিস করেছিলাম আমি কাউকে বলবো না। সমস্যা নেই। আবার সাথে কথা বলতে বলতে জান্নাত আর অবন্তী নাস্তা নিয়ে আসলো। সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা শেষে অবন্তীকে বললাম, অবন্তী তুই একা যেতে পারবি? আর তাছাড়া সামনে থেকে আমার আরেকটা ফ্রেন্ড যাবে, ওর সাথে যাব। ঠিক আছে, যাও রেডি হয়ে নাও। জান্নাত আর অবন্তী চলে যাওয়ার পর আমি আবার সাথে মজা করতে লাগলাম। কিছু সময় পর দুজন রেডি হয়ে আসলো। বাইরে এসে অবন্তীকে একটা রিকশায় তুলে দিলাম। আমি নামিয়ে দিতে পারতাম, কিন্তু অবন্তী যেদিক যাচ্ছে সেটা একদম বিপরীত দিকে পড়ে যায়, তাই ওকে রিকশায় তুলে দিলাম। অবন্তীকে বিদায় দিয়ে আমি, জান্নাত আর আভা গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। আতিক ভাইকে গতকাল রাতে বলেছি আমি বাসায় যাচ্ছি। আর আতিক ভাই কেমন সেটা আপনারা অনেক আগেই জানতে পেরেছেন। আজ আবার নতুন করে বাসার কথা মনে পড়ছে। কতদিন তাদের দেখি না, কথা বলি না, সাথে অনেক কষ্টও হচ্ছে বটে। সামান্য একটা ঘটনার জন্য আমরা এত দূরে চলে আসছি। সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এসেছিলাম অচেনা এক জায়গায়। কি ভাবছো? কিছু না। যদি আব্বু আম্মু আবার অপমান করে? করবে। আমরা তো সেখানে থাকতে যাচ্ছি না, আবাকে দিয়ে চলে আসব। প্রায় 5 ঘন্টা ড্রাইভ করার পর সেই চিরচেনা এলাকায় আসলাম। আগের থেকে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এটাই যে আমার বেড়ে ওঠার স্থান, সেটাকে কি করে ভুলে যাই। বাসার সামনে আসতেই বুকের বাঁ পাশটা কেঁপে উঠল। অজানা একটা ভয় কাজ করছে। আভা এত সময় ঘুমিয়েছিল, কিন্তু বাসার সামনে আসতেই জেগে উঠেছে। সেই রহিম চাচাই এখনো দারোয়ান রয়েছে। রহিম চাচাকে সালাম দেওয়ার পর আমাকে দেখে সাথে সাথে বাসার গেট খুলে দিল। গাড়িটা পার্ক করে নামলাম। আবা জান্নাতের কোলে। জান্নাতকে সাথে নিয়ে বাসার ভিতরে যেতেই দেখলাম ভাবি আর আম্মু কান্না করছে। আমাদের এখনো দেখেননি। হঠাৎ আভা জান্নাতের কোল থেকে নেমে বলল, মাম্মাম। আভাকে দেখে সবাই রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। মা, তুমি কোথায় ছিলে? মাম্মাম, আমি হারিয়ে গেছিলাম। আমাকে ওই আঙ্কেল আন্টি পেয়েছিল। কথাটি বলার পর সবাই আমাদের দিকে তাকালো। তারা যেন নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছেন না। আর পারবেই বা কি করে, প্রায় 4-5 বছর পর তাদের সামনে এসে দাঁড়িয়ে আছি। আম্মু আব্বু ভাইয়া আমাদের দেখে দাঁড়িয়ে গেল। নিলয়, তুই? মাম্মাম, তুমি ওই আঙ্কেলটাকে চেনো? চিনি মা, উনি তোমার ছোট পাপা। আব্বু আম্মুর দিকে দেখলাম, তারা চোখ দিয়ে অনবরত নোনা জল ফেলেই চলেছে। ভাই তুই আসছিস? আবাকে দিতে আসছিলাম। পার্কে ওকে একা পাওয়ার পর বাসায় নিয়ে যাই। সেখানে আপনাদের সবার ছবি টাঙানো থাকায় আপনাদের দেখে চিনে ফেলি। তুই আমাদের আপনি করে বলছিস কেন? অনিচ্ছা সত্ত্বেও বলতে হচ্ছে। জান্নাত চলো। দাঁড়াও। সামনের দিকে এগিয়ে গিয়ে আব্বু আম্মুকে সালাম করে নিল। আর আপনি, সেদিন কি ঘটেছিল সেটা জানার জন্য একটু মন চাইনি? আমি আপনার ছেলে। আপনার ছেলে হয়ে আমি কি করে ওই ধরনের নোংরা কাজ করতে পারতাম? জান্নাতের ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম সেদিন, কোনো নোংরামি কাজের জন্য না। কথাগুলো বলার পর আব্বু আমার দিকে এগিয়ে এসে কষে 2টা থাপ্পড় মারল। আমি তোর থেকে সেসব জানতে চেয়েছি। গত কয়েক বছর দূরে থেকেও খুব কথা বলতে শিখে গেছিস, তাই না? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোরা যখন সেদিন বাসায় এই অবস্থায় এসেছিলি তখন আমি কিছু বলিনি, কিন্তু সেদিন বাসায় আসা গেস্টরা যখন বাজে মন্তব্য করেছিল তখন মাথা ঠিক ছিল না। আর তুই কিভাবে ভাবলি আমি তোকে মারবো? জন্মের পর থেকে তোদের 2 ভাইয়ের গায়ে হাত তোলা তো দূরে থাক, কখনো বকা দিয়েছিলাম? না। যখন ভেবেছি তোকে আপন করে জড়িয়ে নিব, ঠিক তার আগ মুহূর্তে মানুষের বাজে মন্তব্য শুনে তোকে আপন করে নিতে পারিনি। যখন আমার ভুল বুঝতে পারলাম তখনই তুই ছিলি না। কত রাত নির্ঝুম কেটে গেছে জানিস না? আর জানবি বা কি করে? আমরা তো কাউকে বলিনি। যখন আভা জন্ম নিল তখন আভায় তোর মতো পুরো বাসাটাকে মাতিয়ে রাখতো, একদম তোর মতোই হাসি খুশি থাকে।
আভাকে পাওয়ার পরে তোকে আরো বেশি মিস করেছিলাম। তোর কথা সব আভাকে বলতাম, আর তুই আজ আমাকে আপনি করে বলছিস। কথাগুলো বলে আব্বু সোফার উপর বসে গেল। আম্মু, ভাইয়া আর ভাবি আভাকে কোলে নিয়ে আমাদের কাছে এলো। প্লিজ বাবা, আমাদের ক্ষমা করে দে। কি বলছো এসব? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে। প্লিজ আমাদের মাফ করে দে। যদি চাস তাহলে আমি তোর সামনে মাথা নিচু করছি। আম্মু প্লিজ থামো। আর তোমাদের উপর আমার কোনো রাগ বা অভিমান নেই। তাহলে আর বাসা ছেড়ে বল যাবি না? হ্যাঁ নিলয়, নীল ঠিকই বলছে। কিন্তু আম্মু, আমাদের সাথে আরেকজন আছে যে এখানে আসতে পারিনি, আর ওকে ছাড়া আমরা এখানে থাকতে পারবো না। আমার সেই ফ্রেন্ড। হুম। মাম্মাম জানো, সেই ফ্রেন্ডটা অনেক কিউট। তাই? আর প্রথমে সেই ফ্রেন্ডটার সাথেই আমার প্রথম দেখা হয়েছিল। তারপর আভা অনেক কিছুই বলতে লাগলো। হঠাৎ আম্মু জড়িয়ে ধরে বলল, প্লিজ বাবা, যাস না আমাদের ছেড়ে। কিন্তু অবন্তী। সেও এই বাসায় থাকবে। আব্বুর কথা শোনার পর আর না করলাম না। এছাড়া আর কতদিন আপনজনদের ছেড়ে থাকবো? তাই হ্যাঁ, সম্মতি দিলাম। জানিস নিলয়, আজ আমি অনেক খুশি। আর আমি পর হয়ে গেছি। না রে মা, তুই কেন পর হবি? আর তুইও আমাকে ক্ষমা করিস। তোদের সাথে অনেক অন্যায় করেছি রে। মায়ের কাছে বাবা যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ আমাকে অনেক পাপ দেবে। হুম হুম হুম। এখন আর কোনো রাগ অভিমান নেই। আর পরিবারের সাথে রাগ অভিমান করে থেকে কথা বলা বন্ধ করে চলে যাব, সেটা আমি বা জান্নাত না। সবার সাথে আরো কিছু সময় কথা বলে রুমে গেলাম। রুমে গিয়ে অনেক অবাক হলাম। সে আগের মতোই সাজানো গোছানো রয়েছে, মাঝে মাঝে হয়তো পরিষ্কার করা হয়। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। দুজনে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। হঠাৎ ভাবি রুমে আসলো। থ্যাঙ্কস নিলয়, তুই যদি না থাকতে তাহলে আমার মেয়েটাকে হয়তো আর খুঁজেই পেতাম না। কান্না করে আর জড়িয়ে ধরে বলল, ভাবি শান্ত হও। আর আমি যেটুকু করেছি তার থেকেও বেশি করেছে আমার বোন। তোর বোন মানে? তোর বড় কোনো বোন আছে নাকি? বড় না, ছোট। বাসায় এসে তো দেখিনি। আব্বু আম্মুর নিজের মেয়ে না। তাহলে? খাবার খেতে খেতে বলি। চল জান্নাত, চল। হুম। নিচে আসতে দেখলাম সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও বসলাম। আঙ্কেল, তুমিও আমাদের সাথেই থাকবে? আভা, এটা আঙ্কেল না, তোমার ছোট পাপা। কি? ছোট পাপা? হুম। কিন্তু ছোট পাপা তুমি অনেক পচা। তাই কেন শুনি? আমাকে মাত্র একদিন আদর করেছো। এখন থেকে প্রতিদিন করব। প্রমিস? প্রমিস। এখন চুপ করে দুজন খা। দেখো বুড়ি, তুমি আমার আর ছোট বাবার মাঝে কথা বলবে না। এখন বুড়ি, আর এতদিন কি ছিলাম? আমার কিউট ছিলে, তাহলে বুড়ি হলাম কি করে? এই যে আমাদের মাঝে কথা বলে। আবার কথা শুনে সবাই হাসতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই সোফার উপর বসতেই ভাবি বলল, নিলয়, এখন বল, কে তোর বোন? বোন? বোন। নীলের মা, তোমার ছোট ছেলে পাগল হয়ে গেছে, ওকে মেন্টাল হসপিটালে নিতে হবে। না আব্বু, ও ঠিক বলেছে। আরে আমার কোনো মেয়েই তো নেই, যা আছে সেটা হলি তুই আর অরিতা। তোমাদের মেয়ে না আম্মু, আমরা ওকে পেয়েছিলাম, সেই থেকেই আমাদের বাসায়। ভালো করে বল। আমরা দুজন একদিন পার্কে ঘুরতে যাই। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে কান্নার আওয়াজ পেতেই আমরা দুজন ঘাবড়ে যাই এবং খুঁজতে থাকি। কিছু সময় খোঁজাখুঁজি করে দেখতে পাই একটা মেয়ে কান্না করছে। ওকে জিজ্ঞেস করতেই বলে সে নাকি বাড়ি থেকে পালিয়ে আসছে। কারণ জানতে চাইলে বলে ছোটবেলায় ওর মা মরে যায়। ওর বাবা আরেকটা বিয়ে করার পর থেকেই ওর সৎমা ওকে নির্যাতন করতে থাকে। একটা কিছু ভুল হলেই শুধু মারতো এবং সেদিন আর খাবার খেতে দিত না। তারপরেও সব সহ্য করে ওই বাসায় থাকতো। কিন্তু যখন একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ওর সৎমা উঠে পড়ে লাগে, তখন ও বিয়ের দিন বাসা থেকে পালিয়ে আসে। সেখান থেকে ওকে আমাদের সাথে বাসায় নিয়ে যায়। তারপর থেকেই ও আমাদের বাসায় থাকতো। নীলয় ওকে বোনের স্বীকৃতি দেয় আর আমি ননদের। তবে ওকে কখনো পর ভাবিনি, সব সময় নিজের বোন হিসেবে কাছে রেখেছি। কখনো কাজের বোঝা ওকে চাপিয়ে দেইনি। যদিও কষ্ট পায়, মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, নতুন করে যেন কষ্ট না পায় তার জন্য ওকে নতুন কলেজে ভর্তি করা হয়। এইভাবেই চলছিল। কিন্তু যেদিন আভা মামুনি হারিয়ে যায় সেদিন আমরা ওই পার্কে ঘুরতে যাই। আমি আর নিলয় যখন আলাদাভাবে হাঁটছিলাম তখন ও অন্যদিকে যায়। এক সময় আভাকে পেয়ে
আমাদের কল দেয়। আমরা সেখানে গিয়ে দেখি আভা মামনি। কিন্তু তোরা আফাকে চিনলি কি করে? আমাদের চিনতে হয়নি, আমাদের নতুন বাসায় তোমাদের সবার ছবি টানানো ছিল, সেটা দেখেই আভা বলে, আর তারপর আমরা সবাই এখানে। মেয়েটার নাম কি? অবন্তী। তুমি জানলে কি করে? আভা বলেছে। ও, কিন্তু সে কোথায়? ওর ফ্রেন্ডের বার্থডে পালন করতে গেছে। মেয়েটা অনেক ভালো, যার জন্য আমরা আমাদের নাতিকে ফিরে পেয়েছি। হ্যাঁ, কিন্তু আব্বু আম্মু, আমরা এই বাসায় থাকতে পারবো না। কেন? অবন্তীর জন্য। মানে? আম্মু, আমরা অবন্তীকে ছাড়া এই বাসায় থাকতে পারবো না। আমরা ছাড়া পৃথিবীতে ওর বলতে কেউ নেই। অবন্তীও এই বাসায় থাকবে? কিন্তু কি পরিচয় নিয়ে? আমার মেয়ে হবে? কথাটা শুনে আমি আর জান্নাত অনেক অবাক হলাম। সত্যি বলছি আব্বু। মা, সত্যি। থ্যাংক ইউ আব্বু। হয়েছে পাগলি, এবার ছাড়। হুম। নিলয় মামাকে কল দিয়েছিলাম, ওনারা তোদেরকে ওই বাসায় যেতে বলেছে। ভাইয়া, আমরা যেতে পারবো না। কি বলছো এসব? ঠিকই বলছি, আর তুমি চুপ করে থাকবে। ভাইয়া ওনাদের বলে দিয়ে আমরা ওনাদের সাথে কখনো দেখা করতে পারবো না। এইটুকু বললেই জান্নাত উপরে চলে গেল। বাইরে থেকে কথাগুলো বললেও ভিতর থেকে যেন ফেটে যাচ্ছে। চাপা অভিমান জমে আছে এখনো। নিচে সবাই মিলে কিছু সময় কথা বলার পর রুমে আসলাম। রুমে এসে জান্নাত মুখ ফিরিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে গেছে কিনা বুঝতেই পারছি না। জান্নাতকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে বললাম, ঘুমিয়ে গেছো? না, কেন? এমনি। তাহলে ছাড়ো। হুম, ছাড়বো না। ছাড়তে বলছি না। ছাড়তে পারি যদি একটা কথা সঠিক উত্তর দাও। তাহলে রেগে আছো কেন? রেগে নেই। তাহলে ওসব কথা বললে কেন? শক্ত করে জড়িয়ে ধরে বললাম। এমনি, এখন ছাড়ো। আমার উত্তর পাইনি, তাই ছাড়বো না। তুমিই বলো, কোনো মা তার মেয়েকে নষ্টা বললে সেই মেয়েটার কেমন লাগে? সেই কথা মনে পড়লেই আমি ঠিক থাকতে পারি না, কান্না পাই। আব্বু আম্মুর মতো তোমার আব্বু আম্মুকেও ক্ষমা করে দাও পারবো না আমি। প্লিজ। না। আমার জন্য হলেও করো। আমি জানি বাবু, তুমি এখন ওনাদের ক্ষমা করে দিয়েছো। লাভ ইউ বউ। লাভ ইউ টু পাগল। এখন ছাড়ো। না, ছাড়াবো না। ভালো লাগছে না তো? মিষ্টি দেই? না, এখন লাগবে না। বাট আমার লাগবে। জান্নাতের ঠোঁটে চুম্বন এঁকে দিলাম। এখন ছেড়ে দিলাম, চাও? ধন্যবাদ ডিয়ার বর। এখন ঘুমাই, খুব ক্লান্ত লাগছে। আমিও ঘুমাবো। তো ঘুমাও, বারণ করেছে কে? জড়িয়ে নিয়ে ঘুমাও। সবাই স্ত্রীকে জড়িয়ে নিয়ে ঘুমায়, আর ওনাকে জড়িয়ে নিয়ে ঘুমাতে হবে। ঢং দেখে আর বাঁচি না। আসো। তারপর দুজনে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত রুমে নেই। কিছুক্ষণ ওভাবেই চোখ খুলে শুয়ে রইলাম। তারপর আর শুয়ে না থেকে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে বের হয়ে দেখলাম আভা রুমে আছে। ছোট পাপা, তোমাকে সবাই ডাকছে। কেন? খাওয়ার জন্য। এখনই? কয়টা বাজে দেখো। অনেক বাজে, চলো। আমাকে কোলে নিবা না? নিব তো। আমার মামুনিকে কোলে নিব না? আমার মামুনিকে কোলে নিব না তো কাকে নিব শুনি? চলো। আভাকে কোলে নিয়ে নিচে আসলাম। কিরে, ঘুম ভাঙলো? কেন, না ভাঙার কথা ছিল নাকি? যেভাবে ঘুমিয়েছিলি আমি ভাবলাম আজ আর উঠবি না। যেভাবেই ঘুমাই তোর মতো অলস না। আমি অলস নাকি তুই? অবশ্যই তুই। ওই চুপ, আবার শুরু করেছিস তোরা? তোমার বড় ছেলে শুরু করছে। ঠিক আছে, কিন্তু তুই চুপ থাক। চুপ। না ছোট্ট বাবা, তোমরা ঝগড়া করো। আবার কথা শুনে সবাই হো হো করে হেসে দিলাম। অনেক পাজি হয়েছে, আর অনেক বেশি কথা বলে। একাই বাসাটাকে মাতিয়ে রাখে, সেটা আমি কিছু সময়ের মাঝেই বুঝতে পারছি। সবাই মিলে খাবার খেয়ে নিলাম। হঠাৎ জান্নাত বলল, আব্বু, কাল আমাদের আগের বাসায় যেতে হবে। কেন? অবন্তীকে আনতে যেতে হবে। ড্রাইভারকে বললেই নিয়ে আসবে। না আব্বু, কলেজ থেকে কাগজপত্র তুলতে হবে। সাথে যে অফিসে জব করতাম সেখানেও আমার যেতে হবে। তাহলে আসবি কবে? পরশু কিংবা তারও পরে। ও ঠিক আছে। সবাই মিলে আরও কিছু সময় আড্ডা দেওয়ার পর যার যার রুমে চলে আসলাম। রুমে এসে জান্নাত ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে। মনটা চাইছে রাগিয়ে নেই, যেই বলা সেই কাজ। এই মেয়ে, ভালো করে কাজ করো। তো আমি কি করছি? এটা ভালো হচ্ছে না, আরো সুন্দর করে ঠিক করো। ওই, আমাকে কি বাসার কাজের মেয়ে মনে করছো? কাজের মেয়েই তো। কি বললি? কই কিছু না তো।
তুই আমাকে কাজের মেয়ে বললি কেন? মজা করে বলছি। আমি সেসব জানি না। এখন তুই বিছানা ঠিক কর, যা। আমি ঠিক করতে যাব কেন? তোর শাস্তি এটা। দেখ, মামাতো বোন, আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না বলে দিলাম। ও, এখন আমি মামাতো বোন, তাই না? ঠিক আছে, পরে যদি আবার বউ বলতে আসিস তোকে আমি ঝাড়ু পিটাবো, মনে রাখিস। আমার বয়ে গেছে তোকে বউ বলতে। মামাতো বোন মামাতো বোনের মতো থাকবি। কুত্তা, তুই আগে বিছানা ঠিক কর। করব না। কি করবি তুই? কি করব তাই না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। বলেই রুমে থাকা গল্পের বই দিয়ে মারতে লাগলো। অনেকক্ষণ মার খাওয়ার পর বললাম, ঠিক আছে, আমি বিছানা ঠিক করছি। তাড়াতাড়ি কর। মোটামুটি বিছানা ঠিক করলাম। এনে বালিশ আর চাদর। কেন? কারণ তুই ফ্লোরে বা সোফার উপর ঘুমাবি। আমি ফ্লোরে ঘুমাতে যাব কেন? কারণ আমি বিছানায় ঘুমাবো। তো সমস্যা কি? কেন, তুই জানিস না কি জানবো? ভাই বোন একসাথে ঘুমাতে নেই? কিসের ভাই বোন? এই যে তুই আমার ফুফাতো ভাই আর আমি তোর মামাতো বোন, সো আমরা ভাই বোন। আর ভাই বোন একসাথে ঘুমালে সবাই কি ভাববে বুঝতে পারছিস? রাখ তোর ভাই বোন। আমি তোর কোন জন্মের ভাই লাগি? একটু আগে তুই তো বললি, তাই এই জন্মে এরই ভাই বোন। আরে বাবু, আমি তো মজা করছিলাম। বাট আমি মজা করিনি, তাই বলছি ফ্লোরে চাদর পেরে ঘুমা। দেখ, তোর দিকেই তাকিয়ে আছি ফুফাতো ভাই। দেখো কি শুরু করলা। তুই যেটা শুরু করছিস সেটা। আচ্ছা, এসব বাদ দাও। একটা কথা বলার ছিল তোমাকে। কি? সবাইকে বললে না কেন তুমি প্রেগনেন্ট? পরে বলবো, এখন না। এখন বললে কি? সবাইকে সারপ্রাইজ দেব। এখনো তো দিতে পারো। এখন দিয়ে লাভ নেই। ও, কবে দিবা? অবন্তীকে বাসায় আনার পর। ও ঠিক আছে, চলো ঘুমাই। ঘুমাই মানে? নাম খাট থেকে। আমি কিন্তু রেগে যাচ্ছি। তো আমি কি করব? কুত্তা, তুই আমাকে এত জোরে মারলি, তোকে আমি আজ কোনো দিনও খাটে ঘুমাতে দিব না। আল্লাহ, আমি নাকি জোরে মারছি? আমারে তুইলা লাও আল্লাহ। কি হলো, হাঁ করে আছিস কেন? তাড়াতাড়ি নাম এখান থেকে। বাবু, আমি তো রাগের মাথায় মারছি। সরি। রাখ তোর সরি, যা তুই। বাবু। তোর বাবুর গুষ্টি কিলাই, আর কখনো আমাকে ডাকবি না। আর কিছু না বলে 4 হাত পা টান টান করে খাটের উপর ঘুমিয়ে গেল। ঘুমাবি ঘুমা, একটু পাশ ফিরে ঘুমালে কি হয়? শালার কেন যে থাপ্পড় দিতে গেলাম। সোফার একপাশে চাদর আর বালিশ ছুঁড়ে মেরে বসে পড়লাম। বউরে, তোকে ছাড়া কি আমি থাকতে পারি বল? আর আজ তুই আমাকে সোফার উপর ঘুমাতে দিলি। তোর মনে কি দয়া মায়া নাই? এসব ভাবতে ভাবতে চোখটাও লেগে এসেছে। সোফার উপরেই ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ জান্নাত উঠে আমার কাছে আসলো। ঘুম লাগছে প্রচুর, তাই কিছু না বলে চোখ বুজে শুয়ে রইলাম। থাপ্পড় খেয়ে লাফ দিয়ে উঠলাম। মেজাজটা পুরাই 420 গরম হয়ে গেল। জান্নাতের দিকে তাকাতেই দেখলাম মিটমিট করে হাসছে। মারলি কেন? ঘুমাতে চল। তো আমি এখানে কি করছি? এখানে না, খাটে চলো। যাব না। বাবু রাগ করছো? ওই কে তোর বাবু? আমি তোর ফুফাতো ভাই, আর 1 বছরের বড়, তাই আপনি করে বলবি। ঠেকা পড়ছে আপনি করে বলার। চলো না, আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুমা। তুমিও চলো। যাব না। কেন? আমাকে থাপ্পড় মারলি কেন? আমাকে মারছিলা কেন? সামনে থেকে সর। মেজাজ খারাপ কিন্তু গরম হয়ে গেছে। ঘুমের মধ্যে তোকে একটা থাপ্পড় দেই, দেখিস কেমন লাগে। ঠিক আছে, মারো। মা। মারা বাদ দিয়ে চুমু দিয়ে কেন? ইচ্ছা হলো তাই। বাবু প্লিজ চলো, আমার একা ঘুম আসছে না। যাব না। যাবি না মানে? তুই যাবি না, তোর বাপ যাবে। জোর করে টানতে টানতে খাটের উপরে নিয়ে গেল। এখন আমাকে জড়িয়ে নিয়ে ঘুমাও। পারবো না। কি বললা? কথায় কথায় এত রাগ দেখাও কেন? ধরছি তো। তারপর আর কি, জান্নাতকে জড়িয়ে নিয়ে ঘুমাতে হলো। রাগ হচ্ছিল যখন ঘুমের মধ্যে থাপ্পড় মারলো, কিন্তু পরে ওর মায়া ভরা চেহারা দেখে কিছু বলতে পারলাম না। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে আমি আর জান্নাত বেরিয়ে পড়লাম। অবশ্য আভা বায়না ধরেছিল সেও নাকি আমাদের সাথে যাবে, কিন্তু সেখানে তো আর ঘুরতে যাচ্ছি না, যে 2-1 দিন থাকবো, শুধু কাজ আর কাজ। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় জান্নাতের ফোনে কল আসলো। কে কল দিছে? অবন্তী। রিসিভ করো। কল রিসিভ করে লাউড স্পিকারে দিল। হ্যাঁ বলো। তোমরা কোথায়? আমরা বাসায় ফিরছি। রাতে কোথায় ছিলে? বাসায় ছিলাম। রান্না দেবে কখন? রওনা দিয়েছি। তুই কোথায়?
আমি বাথরুমে এসে আসলাম। শোনো, ফ্রিজে খাবার রেখে দিছি, গরম করে খেয়ে নে। গরমই করছে, কিন্তু তোমাদের না পেয়ে কল দিলাম। আজ কলেজে গিয়ে ট্রান্সফার লেটারের অ্যাপ্লিকেশন করে আসিস। কেন ভাইয়া? বাসায় এসে বলবো। ঠিক আছে, রাখছি। হুম। কথা বলা শেষ করে জান্নাত কল কেটে দিল। প্রায় দুপুর 1:30টার দিকে বাসায় আসলাম। বাসায় এসে দেখে অবন্তী নেই। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর জান্নাত রান্না করার জন্য রান্নাঘরে গেল। রান্না শেষ হতেই জান্নাত নিচ থেকে ডাক দিল। কি হলো, নিচে আসবে না? আসছি। আসো তাড়াতাড়ি। আরে আসছি আসছি। এত সময় লাগে? মাত্র একটু সময়। থাক, আর বলা লাগবে না। হুম। অবন্তীকে কল দাও। আমার ফোনে টাকা নাই, তুমি দাও। মিথ্যুক কোথাকার। আমাকে কিছু বলতে না দিয়েই আমার ফোন নিয়ে অবন্তীকে কল করতে যাবে, এমন সময় অবন্তী এসে হাজির। ভিতরে এসে জান্নাতকে বলল, কাকে কল দিচ্ছে ভাবি? তুই চলে আসছিস? হুম। এত দেরি করলি যে? অ্যাপ্লিকেশন জমা দিলাম। কি বলল স্যার? তোকে যেতে বলছে। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। আমি বান্ধবীদের সাথে বাইরে খেয়ে এসেছি ভাইয়া। তাহলে ভালোই করছিস। এখন বল, কেন ট্রান্সফার হব? জান্নাত, তোকে একটু বোঝাও, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। পেটুক, সারাদিন শুধু খেতেই হয়। দেখো মামাতো বোন। কি বললে? আরেকবার বলো। কই কিছু না তো। মামাতো বোন কাকে বললা সেটা বলো। অবন্তী, তোর কিছু শোনা আছে? জান্নাতের থেকে শুনে নে। ভাবি, আমাকে কি প্লিজ বলবে? ঠিক আছে, শোনো, আমরা ওই বাসায় যেতেই সবাই আমাদের মেনে নেয়। তারপর তোর কথা আমরা সবাইকে বলি। তখন আব্বু আম্মু তোকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে। আমরা এখন থেকে সবাই নিজ বাসায় থাকবো। কিন্তু ভাবি, কোনো কিন্তু না। আব্বু আম্মু তোকে মেয়ে হিসেবে রাখতে চায়। আমি তোমাদের কাছে দিন দিন অনেক ঋণী হয়ে যাচ্ছি, তাই না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। রিনি, তুই আমাদের করছিস। তুই যদি আমাকে না পেতিস তাহলে হয়তো আমরা কখনো আব্বু আম্মুর কাছে আমাদের নিজ বাসায় যেতে পারতাম না। থ্যাঙ্কস ভাবি। আমি তো পর, তাই না? না, তুই খাবার খাচ্ছিস, তাই তোকে বিরক্ত করে কোনো লাভ নেই, তাই না ভাবি? এখন যা, ফ্রেশ হয়ে নে। আচ্ছা। অবন্তী চলে যাওয়ার পর জান্নাত চেয়ার টেনে আমার পাশে বসলো। তুমি বসলে কেন? কেন, তুই কি একাই গেলবি? এভাবে কথা বলছো কেন? চুপচাপ খেয়ে নে। খাইয়ে দাও না একটু। তোর হাত নেই? না নেই। দেখ, একদম আমার কাছে ঢং করতে আসবি না বলে দিলাম। ধুর, খাবোই না। কোথায় যাচ্ছ? খাবো না আমি। কেন? আমার ইচ্ছা। চুপচাপ বসো। না। বসো বলছি। হুম। খাইয়ে দিচ্ছি, তুমি হাত ধুয়ে নাও। তাহলে বললে কেন খাইয়ে দিতে পারবে না? আমার ইচ্ছা। তোমার ইচ্ছার কাছে কি আমার কোনো ইচ্ছার দাম নেই? দেখো, এত সাধু সাজবার দরকার নেই। হা করো এখন। হ্যাঁ। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে খুব টায়ার্ড লাগছে, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর জান্নাত এলো। কি ফুপাতো ভাই, কি করো? কি বলো এসব? ঠিকই তো বলছি। তোমার মাথা ঠিক নাই। মাথা একদম ক্লিয়ার ফুপাতো ভাই। তাহলে এই ফুপাতো ভাই ভাই করছো কেন? শুরু তো তুমি করেছো, তাই না? আচ্ছা আমি সরি, এখন ঘুমাতে দাও। সেটা একদম হবে না। কেন? রান্না করতে করতে আমার শরীর অনেক ব্যথা করছে, তাই তুমি আমার গা হাত পা টিপে দিবে, বুঝলে ফুপাতো ভাই? হোয়াট দ্য পার্টিপা? আমি কি তোর বাপের চাকর লাগি? একদমই না। তাহলে? কারণ তুই আমার সম্পত্তি, আর আমি সেটা বলবো, আর আমি যেটা বলবো সেটা করবি। দেখ, মাথা গরম করবি না। কি করবি? পেটের উপর বসে বলল, সর এখান থেকে। সরবো না। ভাই, তোর হাতের নিচে পা দিয়ে বলছি, প্লিজ আমাকে রেস্ট নিতে দে। হারামি, আমি কি তোর পা ধরছি? আমি কি সেটা বলছি বলো? তাহলে তুই কি বললি, শালা মিথ্যুক? তোকে ভালো করে বলে কোনো লাভ নেই, দেখাচ্ছি তোকে। জান্নাতকে পেটের উপর থেকে নামিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে দিয়ে ওর দুহাত ধরে রাখলাম। বারবার ছোটাছুটি করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথায় একটা প্ল্যান আসলো। জান্নাতের দুহাত আমি এক হাত দিয়ে ধরে দড়ি দিয়ে ওর হাতটা বেঁধে দিলাম। হাত বেঁধে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম প্রচুর রেগে গেছে। ওই কুত্তা, হাত খুলে দে বলছি। খুলে দিলেই তুমি আমাকে মারবে? মারবো না, প্রমিস। হুম, খুলে দিব, কিন্তু তার আগে শাস্তি দিয়ে নেই। কি শাস্তি দিবি তুই? দাঁড়াও দেখাচ্ছি। আর কোনো কথা না বলে জান্নাতের দুহাতের ভিতর দিয়ে মাথাটা ঢুকিয়ে দিলাম। কি করছো এসব? কোনো উত্তর না দিয়ে একদম জান্নাতের মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। জান্নাতের প্রতিটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। হাত দিয়ে জান্নাতের দুটো গালে স্পর্শ করলাম। জান্নাত খানিকটা কেঁপে উঠল। জান্নাতের এমন চেহারা দেখে ফিক করে হেসে দিলাম।
হাসছো কেন? তোমার এমন চেহারা দেখে। হাসতে হবে না, উঠো এখন। উঠাবো মানে? শাস্তিটাই তো দিলাম না। কি শাস্তি দিবে তুমি? বেশি কিছু না, তোমার এই ঠোঁট থেকে সামান্যতম মধু সংগ্রহ করব। আমি কি মৌমাছি যে মধু নিবে? তার থেকেও বড় কিছু। একদম কাছে আসবে না। তোমার শরীরের সাথেই তো লেপ্টে আছি। থুর, ছাড়ো, বলো। আর কিছু বলার সুযোগ না দিয়েই জান্নাতের ঠোঁট জোড়াকে আমার ঠোঁটের সাথে মিলিয়ে নিলাম। কিছু সময় মধু নেওয়ার পর ছেড়ে দিলাম, কিন্তু কেন জানি আবার খেতে ইচ্ছে করছে, তাই আবারও চুম্বন এঁকে দিলাম জান্নাতের এই মধু ভরা ঠোঁটটাকে। 10 মিনিটে লম্বা কিস করার পর ছেড়ে দিয়ে উঠে পড়লাম। 2 মিনিট চুপ থাকার পর জান্নাত শুরু করলো। ওই লুচু বেডা, এবার তো হাত খুলে দে। কি বললে? আমি লুচু? লুচুই তো। তাহলে আবার খাই? থাক, লাগবে না, প্লিজ এবার খুলে দাও। দিচ্ছি। খুব শান্তভাবে খুলে দিলাম। হাত খোলা পেয়ে মারতে শুরু করলো। আরে মারছো কেন? তুই আমার হাত বেঁধেছিলি কেন? দেখো সেটা বাদ দাও, আমি যে এখন সরল মনে তোমার হাতের বাঁধন খুলে দিলাম। তুই সরল, তাই না? না মানে আসলে অনেক ব্যথা পেয়েছি তোর জন্য। আমি তো জোরে কিস করিনি। কুত্তা, আমার হাতের কথা বলছি। ও সরি, দেখি কত ব্যথা পেয়েছো। লাগবে না আমার, ঘুমা তুই। ঠিক আছে বউ। ফুপাতো ভাই। জান্নাত বাথরুমে চলে গেল। খুব ক্লান্ত থাকার জন্য আমিও ঘুমিয়ে গেলাম। জান্নাতের ডাকে ঘুমটা ভাঙলো। চোখ খোলার পরেই জান্নাতকে দেখে একটা নেশা লেগে গেল। টান দিয়ে বুকের উপর নিলাম। কি করছো? বউকে আদর করছি। এত আদর করতে হবে না, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আসো, অনেক রাত হয়ে গেছে। একটু পরে উঠি। না, এখনই উঠবা, উঠো বলছি। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হওয়া শেষ করে নিচে এসে সবাই মিলে রাতের খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। গুড মর্নিং। হা করে আছিস কেন? আপনিই আমার বর। তো আমি তাহলে কে? যে কখনো ঘুমানোর সময় গুড নাইট বলে না, আজ সেই আমাদের দুজনকে মর্নিং বলেছে। অবাক তো হবই, তাই না? এই বাসায় থাকবই হয়তো আজ আর কাল, তাই একটু নিয়ম নীতি মেনে চলি। ভাইয়া, তুই নিয়ম নীতি ফলো করিস? কেন করতে পারি না মনে হয়? পারিস, বাট কি? হাসি পাচ্ছে আমাদের। বেশি হেসো না, পরে দাঁত পড়ে যাবে। চুপ থাকো। চুপ। এখন তুমি আমাকে খাইয়ে দিবে, সাথে তুমিও খাবে। আমার ঠেকা পড়ছে। খাওয়া দিবে না? চুপ। এখানে অবন্তীও আছে। অবন্তী রয়েছে তো কি? আমি পারবো না। থুর, নাও হা করো। এই তো শোনাবো। জান্নাত খাইয়ে দিতে লাগলো। তুমিও চলো। কোথায় যাব? অবন্তীর কলেজ থেকে আমার অফিসে। না থাক। কেন? জান্নাতের আজ শেষ দিন, তাই বান্ধবীদের সাথে একটু মজা করবে। আর তুমিও আজ লাস্ট অফিসে যাচ্ছ, সবাইকে সময় দিবা। সেখানে আমি গিয়ে কি করব শুনি? তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? আসে কোথাও থেকে, দেখি হা করো। নাস্তা করে জান্নাতকে বলে আমি আর অবন্তী প্রথমে ওর কলেজে গেলাম। কলেজে গিয়ে দুজন প্রথমে স্যারের রুমে গেলাম। স্যার আসবো? আসো, বসুন। ধন্যবাদ। মিস্টার নিলয়, আপনার বোনের জন্য কি সত্যি ট্রান্সফার নিতে চাইছেন? জি স্যার। কলেজে কি কোনো সমস্যা হয়েছে? হলে বলতে পারেন। না স্যার, তেমন কিছু না। জবের জন্য এতদিন এই শহরে ছিলাম, কিন্তু এখন বাসায় ফিরে যাচ্ছি। ও, তাহলে ঠিক আছে, আপনি আগামীকাল ট্রান্সফার লেটার পেয়ে যাবেন। স্যার আজ দেওয়া যাবে না? সেটার জন্য দুঃখিত, তবে তবে আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আসি স্যার। হুম। স্যারের রুম থেকে বের হয়ে অবন্তীকে বললাম, তুই আজ কলেজে থাক। তবে ভাইয়া, বাসে যেতে একটু লেট হবে। সমস্যা নেই, আর এই নে। এটা লাগবে না, আমার কাছে আছে। সাবধানে যেও ভাইয়া। তুই সাবধানে বাসায় যাস। হুম। অবন্তীর থেকে বিদায় নিয়ে অফিসে রওনা দিলাম। অফিসে গিয়ে সোজা আতিক ভাইয়ের রুমে গেলাম। ভাই আসবো? আই, বস এখানে। ভাইয়া আমি অফিস ছেড়ে দিচ্ছি। মানে? আর অফিসে আসা হবে না। কিন্তু কেন? সব বললাম। আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়েছে, এটাই অনেক। সেটাই। ভাই পরশু আমরা বাসা ছেড়ে দিচ্ছি। আর এই যে গাড়ির চাবি। গাড়ি লাগবে না, এটা তোর উপহার হিসেবে রেখে দে। ভাই এত গাড়ি দিয়ে কি করব? আমার স্মৃতি হিসেবে রেখে দে। কিন্তু? কোনো কিন্তু না। তুই যদি আমাকে ভাই মনে করিস তাহলে এটা নিবি। ভাই? তাহলে তুই আমাকে ভাই ভাবিস না? ভাবি তো। তাহলে নে। ঠিক আছে। এখন চল। কোথায়? সবাইকে বলতে হবে না। চলো। বাইরে এসে সবার সাথে কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে গেল।
বাসায় আসবো তখন আরোহী আর রুবেলের সাথে দেখা। কিরে, কি অবস্থা? এই তো ভালো। সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমার যেতেই হবে। আব্বু আম্মু না হলে রাগ করবে। আজকেই চলে যাবে? না, কাল যাব। ও, সাবধানে যেও। ভালো থেকো তোমরা। হুম, তুইও। ওদের সাথে কথা অনেক সময় ধরে আড্ডা দেওয়ার পর অফিসের বাইরে এলাম। অফিস থেকে বের হয়ে আব্বুকে কল দিলাম। আব্বু, গাড়ি পাঠিয়ে দিতে হবে না? কেন? আতিক ভাই জোর করে গাড়ি দিল। কিন্তু সেটা তো অফিসের জন্য ছিল। বলেছিলাম, কিন্তু আমি যেন তাকে ভুলে না যাই তাই রেখে দিতে বলছে। ঠিক আছে, তোরা ফিরছিস কবে? কাল রওনা দিব। আমার মেয়েকে দেখে আনিস। জান্নাতকে আমি না, সে নিজেই আমাকে দেখে নিয়ে যাবে। জান্নাতের কথা বলছি না, কারণ জান্নাত অনেক অ্যাক্টিভ মেয়ে। আমি আমার নতুন মেয়ে অবন্তীর কথা বলছি। সেটা নিয়ে চিন্তা করো না। রাখছি এখন। আচ্ছা। আব্বুর সাথে কথা বলে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। জিনিসপত্র বলতে জামা কাপড় আর আমাদের সব থেকে প্রিয় জিনিসগুলো গোছাতে লাগলাম, কারণ সেগুলো কাল নিয়ে যেতে হবে। সারাদিন সবকিছু গোছাতেই পার হয়ে গেল। পরের দিন নাস্তা করে কলেজে গেলাম। সেখান থেকে ট্রান্সফার লেটার কালেক্ট করে বিদায় নিলাম এই চিরচেনা শহর থেকে। অনেক মায়া জন্মে গেছে এই শহরটার প্রতি। এখানকার পরিবেশ, মানুষজন সবকিছুকেই আয়ত্তে নিয়ে এসেছিলাম, আর আজ সেখান থেকে বিদায় নিচ্ছি। জানি না কখন আসা হবে কিনা, কিন্তু অনেক মিস করবো এই শহরটাকে। এসব ভাবতে ভাবতেই ড্রাইভ করতে লাগলাম। কি ভাবছো? কিছু না তো। বললে কি হবে? তেমন কিছু না। শহরটাকে অনেক মিস করছে, তাই না ভাইয়া? তুই জানলি কি করে? কারণ আমি অনেক মিস করছি। এই শহরে থেকে ফেরেশতার মতো ভাই পেয়েছি, পেয়েছি বন্ধুর মতো ভাবি, পেয়েছি নিজের ইচ্ছা মতো চলার সুযোগ সুবিধা। থাক, এসব বাদ দে। ঠিক আছে। আমরা একটু ভুল করে ফেলেছি। কি? কিছুই না। পাগলি কোথাকার। তুমি পাগল। আমি পাগল আর তুমি পাগলি। শুরু হলো ঝগড়া। তবে এটা ভালোবাসার ঝগড়া। এভাবে কথা বলতে বলতে বাসায় চলে এলাম, কিন্তু বাসাটাকে দেখে অনেক আশ্চর্য হলাম, কারণ বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যে কেউ দেখে বলতে পারবে সেখানে কোনো অনুষ্ঠান হবে। জান্নাত, বাসা এত সুন্দর করে সাজানো কেন? কোনো পার্টি আছে হয়তো। কিসের জন্য? আমরা আসছি তাই? জি না, পাগল। তাহলে? আভামনির বার্থডে। তুমি জানলে কি করে? আমি কিভাবে জানবো? তাহলে বললে কেন? আইডিয়া থেকে বললাম। ও। নামো। অবন্তী, আয় আমার সাথে। দুজন নামার পর গাড়িটা পার্ক করে নিলাম। পার্ক করার সময়ের মধ্যেই জান্নাত আর অবন্তী বাসার ভিতরে চলে গেল। আমিও আর বাইরে না থেকে ভিতরে গেলাম। ভিতরে আসতে দেখলাম জান্নাত অবন্তীকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। লক্ষ্মী একটা মেয়ে। ধন্যবাদ অবন্তী তোমাকে, কেন? আভাকে ফিরে পাওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কি আছে? নিজের ভাতিজিকেই তো পেয়েছে, তাই না? না মানে আঙ্কেল। খবরদার আঙ্কেল বলবি না, আব্বু বলে ডাকবি, কারণ তুই আমার একমাত্র মেয়ে। এখন আমরা পর হয়ে গেছি, তাই না? পর হবে কেন? তোমরাও আমার মেয়ে। থাক আব্বু, আর বলতে হবে না। ঠিক আছে। রান্নাঘর থেকে আম্মু খাবার নিয়ে আসলো। আমি শুধু দূরে থেকে দেখতে লাগলাম। অবন্তী, এখানে বস। হুম। নে, এখন হাঁ কর। অবন্তীকে আম্মু খাইয়ে দিতে লাগলো, আর সবাই ওকে চারপাশ থেকে ঘিরে নানান কথা বলছে। হঠাৎ অবন্তীর কান্না দেখে সবাই অবাক হয়ে গেল। কি রে মা, কান্না করছিস কেন? অনেকদিন পর এমন আদর পাচ্ছি। আম্মু মারা যাওয়ার পর থেকে শুধু অবহেলায় পেয়ে আসছে, পেয়েছে শুধু কষ্ট। তোকে বলছি না ওসব কথা কখনো বলবি না। আহা বৌমা, আমরা এখানে আসি তো, তাই না? সরি আব্বু। দেখো মা, সেসব তোমার জীবনের অতীত ছিল, আর অতীতকে ভুলে যে ভালো থাকতে পারে সেই প্রকৃত সুখী থাকতে পারে। আর কান্না করিস না, খাবারটুকু খেয়ে নে। হুম। জানো ফ্রেন্ড, এই বাসাটা কেন সাজানো হয়েছে? অবন্তীর কাছে গিয়ে বলল আভা। আভা, এ তোমার ফুপু হয়, এখন থেকে আন্টি করে বলবা। কিন্তু আমরা বন্ধুত্ব করেছিলে, বাট এখন। ভাবি সময় হলে ঠিক হয়ে যাবে, এবার যেটা ইচ্ছে সেটা বলুক। কিছু সময় কথা বলার পর জান্নাত বলল, আব্বু, আজকে অফিসের কোনো পার্টি আছে? না তো। তাহলে কি আবার জন্মদিন? না তো। এসব কেন বলছিস বলতো? বাসাকে এত সুন্দর করে সাজানো হয়েছে তাই বলছি। এটা তো অবন্তীর জন্য সাজানো হয়েছে। মানে? কারণ আব্বু আম্মু তাদের মেয়েকে খুঁজে পেয়েছে তাই, আর তোদের দুজনের জন্য।
কথাটি শুনতেই জান্নাত আর অবন্তীর মুখে হাসি ফুটে উঠল। আমি নিজেও এক চিলতে হেসে দিলাম। কি অবন্তীর মা, খুশি তো? অনেক বেশি খুশি আপু। সবার কথা বলা দেখে নিজে নিজেই হাসছি। অচেনা অজানা একটা মেয়েকে কত সহজে আপন করে নিল। এতদিন দূরে থেকে আব্বু আম্মুকে না জানি মনের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি। সরি আব্বু আম্মু, নিজে নিজেই মনের ভিতর কথাগুলো বলছি। হঠাৎ কারো ডাকে বাস্তবতায় ফিরলাম। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এই না মানে এমনি। এদিকে আসো। সবাই মিলে কিছু সময় গল্প করার পর যার যার মতো রুমে চলে গেল। আমি আর জান্নাত একসাথে রুমে আসলাম। আজ অনেক হ্যাপি লাগছে। কেন? সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। থাকো, ফ্রেশ হয়ে আসি। আমিও যাব, চলো। আমি যাই, তারপর তুমি যেও। না, একসাথে যাব। ধুর, আমি যাব না। তুমি যাবে। যাব না। সত্যিই যাবে না? না। চলো বলছি। মারছো কেন? চলো তাহলে। টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। দিন দিন এত আনরোমান্টিক হয়ে যাচ্ছ কেন? আমি আনরোমান্টিক? হুম তাহলে রোমান্টিকতা দেখাই। হুম এখন ফ্রেশ হয়ে নাও। তোমার চোখগুলো তো খুব সুন্দর হয়েছে। আগে ছিল না বুঝি? ছিল, কিন্তু দেখতে দাও নাই। সরো, আর দেয়া লাগবে না। কেন? তুমি নিজেই তো রোমান্টিক না? তাই এদিকে আসো। বলো। বলবো না, এখন করব। মেয়ে হয়েও করতে পারে। চুপ হারামি, আমি ওটা করার কথা বলছি নাকি? তাহলে কি বলছো? জানার কিছু না বলেই ভালোবাসার পরশে ডুবে গেলাম। বিকেলবেলা আমি আর আবার ছাদে বসে আছি। হঠাৎ অবন্তী ছাদে আসলো। কি রে, তুই এখানে কেন? আব্বু আম্মা এখানে পাঠিয়ে দিয়ে তোকে নিচে যেতে বললো। তুই এখানে থেকে কি করবি? আভামনি তো আছে তাই না? আন্টি। ঠিক আছে, তোরা থাক, আমি যাই। সেখানে আর না থেকে নিচে এলাম। নিচে আসতেই দেখলাম সবাই কাজ করছে। ওই, তুই সাথে কি করছিলি? বসেছিলাম। এখন কাজ কর। আমি কাজ করব কেন? আজ বাসায় একটা অনুষ্ঠান, ভুলে গেছিস? তো তোমার স্বামীকে বলো। আমি এখানে কাজ করছি, তুইও লগে পড়ে যা। আমিও তোর সাথে কাজ করি। ওকে সাহায্য করা লাগবে না, সে নিজেই পারবে। তোর কাজ তুই কর। ভাবি, দুজন একসাথে কাজ করলে তাড়াতাড়ি হবে আর অনেক সুন্দর হবে। সেটা আমি বুঝবো, তুই আলাদা কাজ কর। দেখ অরিতা, তুই যদি আর একবার বারণ করিস তাহলে তোর গোপন কথা ফাঁস করব। ভাবির কানের কাছে গিয়ে বললাম। কি কি বলবি তুই? বেশি কিছু না, কলেজে আমার সাথে মাঝে মাঝে আমার সাথে যেটা শেয়ার করতি সেটা। থাক ভাই, তোর বলতে হবে না, তুই আর তোর ভাই একসাথে কাজ কর। ধন্যবাদ ভাবিজান, লাভ ইউ। তোর লাভ ইউ এর চাই। ভাবির থেকে চলে এসে ভাইয়ার কাছে আসলাম। তুই আলাদা কাজ করলেও পারতি। আমরাই যদি সব কাজ করি, বাড়ির দুটো বউ আছে কিসের জন্য? কথা খারাপ বলিস নাই। আর তুই অরিতের কানে কানে কি বললি? ভয়ানক সত্যি কথা মনে করে দিয়েছি। কি সত্যি কথা? বলা যাবে না। বল না প্লিজ। বললে কি পাবো? কি চাস? 4টা হার। কি 4টা হার? 4টা কেন? আম্মু, অবন্তী, ভাবি আর জান্নাতের জন্য। ও সরি, 5টা। একটা আভার জন্য। এত কিছু দিতে পারবো না। তোরও শুনতে হবে না। কি এমন সত্যি কথা যার জন্য এত কিছু? অনেক বড় সত্যি কথা। ঠিক আছে, আমি এসব দিতে রাজি। আমি জানতাম ভাইয়া রাজি হয়ে যাবে, কারণ কোনো কিছু যদি গম্ভীরভাবে ভাইয়াকে বলতে চাই তাহলে যে কোনো কিছুর মূল্যে সেটা জানবেই। কি রে, কথা বলছিস না কেন? কবে দিবি? সময় হলে পাবি, এখন বল। একদম না, তুই দিবি তারপর। আমি দিব তো। আমিও বলবো, এখন কাজ কর। ভাইয়া, বাসায় কারা আসবে? শুধু মামা মামি আর 2-1টা আত্মীয়। জান্নাত জানে? তুই পাগল নাকি? ওকে বললে পুরো বাসা মাথায় তুলে নিবে। এখন কথা বলা বাদ দিয়ে কাজ কর, না হলে ওরা দুজন মারতে পারে। কি তুই ভাবির হাতে মার খাস? মার খেতে যাব কেন? তাহলে বললি কেন? আমি তো তোর কথা বললাম। বুঝি বুঝি, শুধু কি থাপ্পড় দেয় ভাইয়া? আরে না, আমাকে কিছু বলে না। ওহো, তার মানে আরো অনেক কিছুই করে। মাঝে মাঝে মারামারি করলে কষে কয়েকটা থাপ্পড় মারি, কিন্তু যখন মাথা ঠান্ডা হয় তখন ওর কাছে ক্ষমা চাইতে গেলে উল্টা থাপ্পড় খেতে হয়। তুইও খাস তাহলে? চুপ থাক, তোর মতো না, বিয়ের আগে থেকেই খেয়ে আসছি। ওটা মান না ভাইয়া, ওটাকে ভালোবাসা বলে। জানা আছে কি ভালোবাসা? বিশাল ভালোবাসা। ভাবির কথা শুনে আমরা দুজন চুপ হয়ে গেলাম। এত সুন্দর কাজ বাদ দিয়ে কথা বলছিলাম, আর এমন সময় এসে কথা বলার 13টা বাজিয়ে দিল। ধুর। কি হলো, বলছো না কেন? তেমন কিছু না, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে সেটাই বলছিল। তা কেমন ভালোবাসো আমাকে? তোর পছন্দের জিনিসটার মতো। ও, ভাইয়া ভাবির পছন্দের জিনিস কি রে?
তুই সিক্রেট কথা যেদিন বলবি আমিও সেদিন বলবো। ওকে। দুজন মিলে কাজ করতে লাগলাম। সন্ধ্যার দিকে কাজ শেষ হলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সোফার উপর ফোন টিপসি, তখন কোথা থেকে যেন জান্নাত এসে ফোন কেড়ে নিল। কি ব্যাপার, ফোন নিলে কেন? এত ফোন টিপতে নেই। ভালো। ভাবছি আজ সবাইকে বলবো কি বলবে? আমি প্রেগনেন্ট। এত লজ্জা? কাছে আসো দেখি তোমার কত লজ্জা। অনেকটা ঘেমে গেছো। একটু। আউচ, সেটা সময় বলে দেবে। ঠিক আছে মামাতো বোন। আবার মামাতো বোন? মজা করছিলাম জানু। আর বলবা না। কেন? আমার শুনতে ভালো লাগে না। ঠিক আছে বলবো না। এখন ফ্রেশ হয়ে আসো, তারপর রেডি হয়ে নিচে যাই। হুম। কিছু সময় পর জান্নাত ফ্রেশ হয়ে রুমে আসলো। দেখো তো কি পরবো। শাড়ি পরো। ঠিক আছে। শাড়ি পরা প্রায় শেষ, তখন আবার ডাকলো। আবার কি হলো? শারীরিক কুচি ঠিক করতে হবে। নিজে পারো না? না, পারি না। ঢঙ্গি কোথাকার, এদিকে আসো। শাড়ির কুচি ঠিক করার পর নাও, এটাকে ভিতরে ঢুকিয়ে নাও। তুমি দিয়ে দাও। আজ আবার এত ভালোবাসা কোথা থেকে আসলো শুনি? এত কথা বলো কেন, ভিতরে দিয়ে দাও। কুচিটা জান্নাতের শাড়ির ভিতরে দিতেই কেঁপে ওঠে। আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে থাকলে দিব কি করে? ওইভাবেই দাও। ছাড়ো আমায়। জড়িয়ে ধরা অবস্থাতেই জান্নাতকে কুচি দিয়ে দিলাম। জান্নাতকে ছাড়িয়ে নিয়ে বললাম, হয়ে গেছে। তুমি রেডি হও। আমি তো রেডি হয়েই আছি। ছি, এটা পরবে? হুম। একদম পাগল লাগবে। পাঞ্জাবি পরো। কোনটা পরবো? দাঁড়াও। আলমারি থেকে পাঞ্জাবি খুঁজতে লাগলো। প্রায় 10 মিনিট পর একটা হলুদ কালারের পাঞ্জাবি বের করে নিয়ে আসলো। এটা পরো। পরিয়ে দাও। ঢং, আসো। ড্রেস পরে আমি আর জান্নাত নিচে আসলাম। আগে থেকেই সবাই ছিল, এখন আমরা আসলাম। বাইরের মানুষদের বলা হয়নি। ছোট ফুপু আসছে। কখন আসলে ছোট আন্টি? সেসব বাদ দে, কেমন আছিস? ভালো আছি। চেহারার দিকে একটু নজর দিয়েছিস, একদম শুকিয়ে গেছিস। এখন তোমরাই যত্ন করো, তাহলে আবার আগের মতো হয়ে যাব। তুমি একাই আসছো? না, মাহিয়াও আসছে। কোথায় ও? তোর নতুন বোনের কাছে। ও জান্নাত, এদিকে আসো। বলো। তারপর সবাই মিলে কথা বলতে লাগলাম। উপর থেকে অবন্তীও নিচে চলে আসছে। ছোটখাটো একটা পার্টি ছিল, কেক কাটার। সেটার জন্য সবাই প্রস্তুত হচ্ছি। এমন সময় মামা মামি আসলো। ওনাদেরকে দেখার পর সালাম দিলাম, কিন্তু জান্নাত কিছু বলছে না। কেমন আছিস মা? কথা বলছো না কেন? জান্নাত কিছু না বলে আমাকে ডাক দেখিয়ে উপরে চলে গেল। বুঝতে পারছি মামা মামি অনেক কষ্ট পেয়েছে। মামি তো কান্নাই করে দিল। পরক্ষণে স্বাভাবিক হয়ে মামা বলল, দুলা ভাই, মনে হচ্ছে মেয়েটা আমাদের আসাতে খুশি হয়নি, তাই হয়তো মন খারাপ করে উপরে চলে গেল। আর আমাদের আসার কথা ছিল, এসেছি, এখন বরং চলে যাই। আপনি যাবেন না বাবা? কিন্তু নিলয়। আমি উপরে যাচ্ছি, আর আপনারা এখানে সবার সাথে কথা বলুন। সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা রুমে চলে আসলাম। জান্নাত বিছানার উপর বসে কিছু একটা ভাবছে। এসবের মানে কি জান্নাত? কি মানে? তুমি চলে আসলে কেন? যারা আমাকে নষ্ট উপাধি দিয়েছে তার সাথে কি আমি ভালো ব্যবহার করব? তোমার ইচ্ছা, তুমিও ওনাদের দলে গিয়ে আমাকেও নষ্টা বলতে পারো। মাথাটা একদম গরম ছিল, তাই অনেক জোরেই মারলাম। থাপ্পড় খেয়ে চোখ সামলাতে না পেরে বিছানার উপর পড়ে গেল। গালে হাত দিয়ে করুণভাবে তাকিয়ে আছে। কি ভাবিস নিজেকে অনেক বড়? আরে ওনারা তোর বাবা মা। তোর বাবা মা তো শুধুমাত্র রাগের মাথায় কিছু কথা বলছিল। আর আমার আব্বু আম্মু যারা আমাকে কোনো মারেনি, তারা আমাকে মেরে বাসা থেকে বের করে দেয়। কিন্তু তারপরেও সবার সাথে আমি ক্ষমা করে দিয়ে আসি। আর তুই কিনা নিজেই নিজেকে অপবাদ দিচ্ছিস। ছি। কথাগুলো বলে জান্নাতের দিকে তাকাতেই চোখের কোণে জল চলে আসলো। থাপ্পড় খুব জোরের কারণে ঠোঁটটা কেটে গেছে। হাতটা ঠোঁটের কাছে নিলাম, দেখি কেটে গেছে একটু। লাগবে না। দেখতে দিতে বললাম না? ওভাবে বারবার কথা বলো কেন? আর সেদিন তো আমাকে কথা দিয়েছিলে, ওনাদের ক্ষমা করে দিয়েছ, তাহলে আজ কেন এমন ব্যবহার করলে? রাগ হচ্ছিল। এখানে বসো। রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। আর আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে গিয়ে সরি বলবে। আমি কেন বলবো? কারণ তুমি আমাকে ভালোবাসো তাই। আমি কাউকে ভালোবাসি না। সত্যি আমাকে ভালোবাসো না? না। আবার বলো আমাকে ভালোবাসো না। ভালোবাসি না। কথাটা শোনার পর ড্রয়ার থেকে ব্লেড নিয়ে হাতের উপর একটা টান দিলাম। আরে জান্নাতের হাতে না, আমার হাতে টান দিছি। আমার এমন পাগলামো দেখে জান্নাত দৌড়ে এসে হাত চেপে ধরে শুরু করলো বক বক। এমন পাগলামো করছো কেন? হাত ছাড়ো। না, ছাড়বো না।
বলো, কেন এমন করলে? কেউ একজন ভালোবাসে না তাই। আমি তো এমনি বলছিলাম। ও। এদিকে আসো। ড্রয়ার থেকে মেডিসিন নিয়ে হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। চলো। নিচে আসার পর আমার হাতটা অবশ্য কেউ দেখতে পাইনি, কারণ পাঞ্জাবির জন্য জান্নাত মামা মামির থেকে সরি বলে নিল। জান্নাত, তোর গালে কিসের ছাপ? এমনি আম্মু, কিছুই না। এখন বাদ দাও। কেমন আছো? এখন ভালো আছি। তারপর সবাই মিলে কেক কাটার পর খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। মেডিসিন খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। হাতের ব্যথা কি কমছে? একটু। কি দরকার ছিল হাত কাটার? তুমি তো কথা শুনছিলে না। তাই বলে হাত কাটতে হবে? হবেই তো, হাত না কাটলে তুমি কি রাজি হতে? আইসে, এখন আর শুয়েও না, ফ্রেশ হয়ে নাও। তুমি কোথায় যাবে? কাজ করতে হবে। কোনো কাজ করতে হবে না, এখন থেকে নিজের খেয়াল রাখবে। তাহলে তোমার খেয়াল রাখবে কে? সেটাও রাখবে। চলো। কোথায়? বাথরুমে। না, আমি যাব না। না গেলা, পরে যখন হাতে ঘা হয়ে যাবে তখন বুঝবা কেন সাথে যেতে বলছিলাম। তাহলে চলো। থাক, তোমার যাওয়া লাগবে না মামাতো বোন। ওই আবার মামাতো বোন? দাঁত কালানো বাদ দিয়ে চলো। ঘুম থেকে ওঠার পর জান্নাতের সাথে কথা বললাম। হাতে এখনো প্রচুর ব্যথা আছে, তারপরেও জান্নাতকে বললাম না, পরে আবার কষ্ট পাবে। বাথরুমে এসে জান্নাতই সব করে দিতে লাগলো। আমার মাথায় একটা কথা কাজ করছে না। কি কথা? আমাদের যখন সন্তান হবে তখন তোমাকে কি বলবে আর আমাকে কি বলবে? আব্বু আম্মু বলবে, তাছাড়া কি বলবে? না, ও যদি জানে আমরা ফুফাতো মামাতো ভাই বোন, তখন আমাকে বলবে আব্বু আর তোমাকে আন্টি। খুন করে ফেলবো তোকে, হারামজাদা। লজ্জা লাগে না এসব কথা বলতে? লজ্জা পাওয়ার কি আছে? ঠিকই তো বললাম। দেখো, তোমার সাথে এই আজাইরা পেঁচাল পারতে ভালো লাগছে না। তুমি বললে কিছু না, আর আমি বললে আজাইরা কথা, তাই না? এখন চুপ থাকো। ঠিক আছে, এখন থেকে আর বলবো না। ধন্যবাদ। বাথরুম থেকে বের হয়ে নিচে আসলাম। সবাই আগে থেকে নিচে বসে আছে। মামা মামি মানে শ্বশুর শাশুড়িও আছেন। নিলয়, তোর হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু কেটে গেছে। কিভাবে কাটলো? বাদ দাও। আয়, নাস্তা করে নে। আর আব্বু, একটা কথা ছিল। বল। এখন থেকে আমিও অফিসে যেতে চাই। সেটা তো অনেক ভালো কথা। কবে থেকে জয়েন করতে চাস? কয়েকটা দিন বাসায় থাকার পর জয়েন করে নিব। আর আব্বু, বল। আরো 3 জন অফিসে যেতে হবে। 3 জন কেন? আর কারা? আরো 3 জন অফিসে নিতে হবে, জয়, রাহুল আর রাফি। কিন্তু ওরা তো আগে থেকেই আমাদের অফিসে কাজ করছে। আগে থেকে মানে? প্রায় 8 মাস আগে 3 জন একসাথে ইন্টারভিউ দিতে আসছিল। কাকে রেখে কাকে সিলেক্ট করবো বুঝতেই পারছিলাম না, তাই ওদের 3 জনকেই রেখে দিয়েছি। তাহলে তো হয়েই গেল। এখন খেয়ে নে। সবাই মিলে নাস্তা করার পর রুমে আসলাম। জান্নাত রুমে এসে মেডিসিন আর পানি দিল। এগুলো খেয়ে নাও। খাইয়ে দাও। একটু আগে বললাম না আমার সাথে আর ঢং করবা না? তাহলে কার সাথে করব? যার সাথে ইচ্ছা করো। ধুর দাও। মেডিসিনগুলো খেয়ে নিলাম। ভাবছি আজ একটু ঘুরতে বের হব, কিন্তু হাতটার জন্য যেতে পারছি না। আভাকে সাথে নিয়ে ছাদে গিয়ে খেলতে লাগলাম। আচ্ছা ছোট বাবা, তোমরা এতদিন বাসায় ছিলে না কেন? সেটা অনেক বড় কাহিনী আম্মু, আর সেসব জেনে তোমার লাভ নেই। ও। কোনো রকমে দিনটা পার করলাম। রাতে খাবার খেয়ে বিছানার উপর শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। এমন সময় জান্নাত নিজেও আমার মতো শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলো। কি করো? চোখ নেই, ফেসবুক চালাই। চালাচ্ছ চালাও, কিন্তু ছেলেদের সাথে কথা বলার কি আছে? সেটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছা মানে কি বলতে চাও তুমি? কিছু না। বলে পাশ ফিরে ঘুমালো। এমন প্রশ্নের উত্তর না পেলে কেমন লাগে সেটা হয়তো আপনারা সবাই জানেন। মাথা পুরো গরম হয়ে গেল। শুয়ে না থেকে উঠে জান্নাতের হাত থেকে ফোনটা নিয়ে দেয়ালের সাথে দিলাম একটা ঢিল। সঙ্গে সঙ্গে ফোনটা চুরমার হয়ে গেল। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। মন চাইছে কষে কয়েকটা চড় দেই। পরক্ষণে নিজের রাগটাকে কন্ট্রোল করে বাসা থেকে বের হয়ে আসলাম। রাগের মাথায় ফোনটা আনতেও ভুলে গেছি। দূর, হাঁটতে হাঁটতে জয়ের বাসায় আসলাম, কারণ জয়ের বাসা আর আমাদের বাসা বেশি দূরে না। কয়েকবার কলিং বেল বাজানোর পর জয়া দরজা খুলল। নিলয় ভাইয়া, আপনি ভেতরে আসেন। তুই এখনো ঘুমাস নাই? একটু কাজ ছিল তাই জেগে আছি। জয়কে আসতে বলতো। ভাইয়া তো ঘুমিয়ে গেছে। আমার কথা বল। ঠিক আছে, আর ভেতরে আসেন। ভিতরে যাব না, আর শোন, বাইকের চাবি আনতে বলিস। আচ্ছা। একটু পর ঘুম ঘুম চোখ নিয়ে জয় আসলো। চাবি দে। শালা, এখন চাবি দিয়ে কি করবি? গেলেই বুঝতে পারবি। জয়া দরজা আটকিয়ে দেয়। আজ আরও বাসায় আসবে না। জয়ের বাইক নিয়ে চালাতে লাগলাম। শালা পিছন থেকে বারবার প্রশ্ন করেই চলেছে। কি হলো, চুপ করে আছিস কেন? কি বলবো? এ সময় আসলি কেন? রাগ করে আসছি বাসা থেকে। কেন?
রাহুল আর রাফিকে বলছিস আমি বাসায় আসছি? রাফিকে বলছি, কিন্তু রাহুল ওর নানু বাড়ি যাওয়ার পর থেকেই ওর ফোন বন্ধ, তাই ওকে বলতে পারিনি। তাহলে চল রাফির বাসায় যাই। কি হয়েছে বলবি তো? তুই টাকা আনছিস? কেন? যেটা বলছি সেটা বল। অনেক কিছু। 3 বোতল কেনা যাবে? হ্যাঁ। 3 বোতল মদ কিনে রাফির বাসায় গেলাম। রাফির বাসায় অনেকবার বাজানোর পর আন্টি খুলে দিল। ওনাকে সালাম দিলাম। আন্টি, রাফি কোথায়? রুমে আছে। ও ঠিক আছে। রাফি রুমে এসে দরজা ধাক্কাতে লাগলাম। কিছুক্ষণ পর রাফি দরজা খুলে দিল। শালা এত সময় লাগে? ঘুমিয়ে গিয়েছিলাম, এত রাতে তোরা দুজন? তোর বউকে বলে বাইরে আয়, আমরা অপেক্ষা করছি। বউ বাপের বাড়ি গেছে। আল্লাহ, তাহলে ভালোই হয়েছে। জয়, দেখ তো আন্টি কোথায় রে? রুমে চলে গেছে। আমার হাতে এগুলো দে। আর তোরা দুজন জাজিমটাকে নিয়ে ছাদে আয়। শালা পাগল হয়ে গেছিস? তোরা আসবি নাকি আমি বাসা থেকে একা চলে যাব? ঠিক আছে, আমরা আনছি। আমি চাদর আর বালিশ নিয়ে গেলাম। আচ্ছা। ছাদে এসে মোটামুটি বিছানার চাদর পেরে নিলাম। এক ঢোক পেটে পড়তেই মাথাটা ঝাড়িয়ে দিলে উঠলাম। অনেকদিন পর খেলে যা হয়। এখন বল কি হয়েছে? আরে ওই শালি ফেসবুকে অন্য ছেলেদের সাথে কথা বলে। কে বলে? তুই জানিস না কে? ভাবি। কার সাথে কথা বলে? সেটাই জানতে চেয়েছিলাম, কিন্তু বলেনি, তাই ওর ফোনটা ভেঙে চলে আসছি। ও। যদি একবার জানতে পারি ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, তাহলে ওকে আর ওই ছেলেটাকে একদম মেরে দিব। কথা বলতে বলতে 1 বোতল শেষ করলাম। তোরা খাবি না? খাচ্ছি তো। অর্ধেকও তো শেষ করতে পারিস নাই। আস্তে আস্তে খেলে মজা পাওয়া যায়। রাখ তো মজা। রাফির হাত থেকে বোতল নিয়ে ওরটাও শেষ করে দিলাম। মাথাটা দোল খেলছে, তারপরেও নিজেকে ঠিক রাখবার মতো ভাব নিয়ে জয়ের বোতলটা চাইলাম, কিন্তু শালা দিল না। জীবনটা বেদনাময় রে। কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। পরের দিন জয় আর রাফির ডাকে ঘুম থেকে উঠলাম। এত সারের মতো চিল্লানোর কি আছে? শালা উঠ তাড়াতাড়ি, অনেক বেজে গেছে। উঠে কি করব? তার থেকে ভালো তোরাও এখন ঘুমা। আমাদের অফিস যেতে হবে। আজ না গেলি? পাগল নাকি? তোর ভাই আনাদের অফিস থেকে বের করে দিবে। করবে না? দেখ ভাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তোর পায়ে ধরি, এখন চল প্লিজ। তুই তো পা এখনো ধরিস নাই। শালা তুই যাবি কিনা বল। মাথাটা ঘুরছে এখনো। একাই 1.5 বোতল খেলে মাথা ঘুরবেই। উঠ তাড়াতাড়ি। শুয়ে না থেকে উঠে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। মনে হচ্ছে এখনই পড়ে যাব। রাফির কাঁধে হাত দিয়ে বললাম, চল। শালা মদখোর, এখনো হাঁটতেই পারছিস না। তোর ভাবতে হবে না, চল। রাফিকে বিদায় দিয়ে জয়ের বাইকের পিছনে বসলাম, কারণ এখন যদি আমি চালাই তাহলে সোজা উপরে চলে যাব। বাসার সামনে নামিয়ে দিয়ে জয় চলে গেল। নিজেকে অনেকটা স্বাভাবিক করে বাসায় ঢুকলাম। খুব জোরে থাপ্পড় মারার কারণে কয়েক পা দূরে চলে গেলাম, আর থাপ্পড়টা ভাইয়া মারছে। তুই আমাকে মারলি কেন? তুই সারা রাত কোথায় ছিলি? রাফির বাসায়। কাউকে বলে যেতে পারতিস তো নাকি? বলার প্রয়োজন মনে করিনি। তোকে আমি। নীল চুপ কর। রাফির বাসায় কেন গেছিলি? দেখা করতে। দেখা করতে নাকি অন্য কিছু করতে? আমি অন্যদের মতো দুশ্চরিত্রের না। মানে? আমি কি ফ্রেশ হতে যেতে পারি? ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে। রুমে আসার সময় জান্নাত পিছে পিছে আসলো। বেহায়ের মতো পিছে পিছে রুমে আসলি কেন? এটা আমারও রুম। তোর রুম, তুই আগে আসতে পারলি না? এমন ভাবে কথা বলছো কেন? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। কি করেছি বলবে তো? অন্য ছেলেদের সাথে কথা বল যা তুই এখন। শোনো, আমি তোমাকে। তোকে আমি কিছুই না, সর তুই। কথাটা তো শোনো। তুই আর একটা কথা বললে এখনই তোকে গলা টিপে মেরে ফেলবো। তুই যা এখান থেকে। জান্নাতকে ধাক্কা দিয়ে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হয়ে আসতে দেখলাম জান্নাত সোফার উপর বসে কান্না করছে। মন চাইছে ইচ্ছা মতো পিটাই। রাগকে কন্ট্রোল করে নিচে নাস্তা করার জন্য আসলাম। জান্নাত কোথায়? উপরে। ও আসলো না কেন? সেটা ওর থেকেই জেনে নিও। আম্মু, নাস্তা দাও। ওকে প্রেগনেন্ট টাইমে কেন কষ্ট দিচ্ছিস? আব্বু, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আর আগামীকাল থেকে অফিসে জয়েন করব। ঠিক আছে, আর আজ অবন্তীকে কলেজে ভর্তি করে দিয়ে আয়। ঠিক আছে। আফা, ছোট মাম্মামকে ডেকে আনো তো। ওকে। কিছুক্ষণ পর জান্নাত এলো। ওকে দেখেই মাথায় রাগ উঠে গেল। কি না করেছি ওর জন্য, আর এখন ও কি করছে ভাবছেন আমি না দেখে এমন করছি কেন, তাই না? আমি ওর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছিলাম
একটা পিচ্চি ছেলের ছবি লাগানো আইডি, তবে নামটা মনে নেই। নাস্তা করার পর রেডি হয়ে অবন্তীকে নিয়ে কলেজে গেলাম। ভাইয়া, তোর আর ভাবির মধ্যে কি হয়েছে? কিছু না। তাহলে তুই গত রাতে বাসায় থেকে চলে গেছিলি কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও, তারপর অবন্তীকে ভর্তি করিয়ে বাসায় চলে আসলাম। এখন আর জান্নাতের সাথে তেমন কথা বলি না। জান্নাত কিছু বললেও সেটার উত্তর মাঝে মাঝে দেয় না। তবে জান্নাতের দিকে তাকালে অনেক কষ্ট হয়, কান্না পায়। হয়তো রাতে ঠিক মতো আর ঘুমাই না। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো নিজের যত্ন নেই না, যার জন্য অনেক রাগ হয়। কারণ ওর পেটেই যে আমার সন্তান বড় হচ্ছে। যখন বকা দেয় তখন নিজের একটু যত্ন নেয়। সেদিনের পর থেকে অফিসে জয়েন করেছি। রাহুলও অফিসে আসা শুরু করেছে, কিন্তু সেদিনের পর থেকে আর ফেসবুকে ঢোকা হয় না। মনটাই নষ্ট হয়ে গেছে। অফিস শেষ করে বাসায় চলে আসলাম। আজ কেন জানি ফেসবুকে ঢুকতে মন চাইছে, তাই রাতের খাবার খেয়ে রুমে এসে সোফার উপর বসতেই জান্নাত এলো। তুমি এমন করছো কেন আমার সাথে? তুই যাবি এখান থেকে? আমার কথাটা শোনো প্লিজ। যা এখান থেকে। জান্নাত কিছু না বলে গালে হাত দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে একটু শান্ত হলাম। সোফার উপর থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকতেই বেশ অবাক হলাম, কারণ এটা আমার আইডি না। প্রোফাইলে ঢুকতেই দেখলাম জান্নাতের আইডি। কুত্তি, তোর ফোন দিয়ে কথা বলবি বল, আবার আমার ফোন দিতে কথা বলা লাগবে কেন? হঠাৎ করেই ওর মেসেজিং চেক করার কথা মাথায় এলো। যেই ভাবা সেই কাজ, মেসেজ অপশনে গেলাম। প্রথমে চোখে পড়ল ওই পিচ্চি ছেলের আইডি। আরে, এটা তো মেয়ের নাম, নুসরাত জাহান রিয়া। তাহলে কি এটা ওর বান্ধবী রিয়ার আইডি? ইনবক্সে ঢুকে মেসেজগুলো পড়তেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছুদিন পর আমার বার্থডে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছিল। মাথা ভো ভো করে ঘুরছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। বিনা অপরাধে জান্নাতের গায়ে হাত তুললাম। আর এক মুহূর্ত বসে না থেকে জান্নাত যেদিক ঘুরে শুয়ে আছে সেই পাশে গেলাম। স্পষ্ট দেখলাম চোখে জল, তার মানে কান্না করছিল। আমাকে দেখে চোখ মুছে নিল। বাবু, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। বাবাকে মেরেছি, আবার সন্দেহটাও করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। জান্নাত কিছু না বলে অন্যদিকে ফিরে ঘুমালো। এবার জান্নাতের সামনে গিয়ে আমিও শুয়ে পড়লাম। প্লিজ বাবু, এবারের মতো মাফ করে দাও। হাত ছাড়ো। আগে বলো ক্ষমা করেছো। না। তুই হাত ছাড়বি? না, আমি ছাড়বো না। আমি তো দুশ্চরিত্র মেয়ে। আমার ভুল হয়ে গেছে। আমাকে ধরলে তুই নিজেও দুশ্চরিত্র হয়ে যাবি, তাই বলছি হাত ছাড়। ঠিক আছে, আমি সেটাই করব। তবু আমাকে এবারের মতো মাফ করে দাও। করব না। প্লিজ। ছাড় আমাকে। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে অন্য পাশে ফিরল। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছিলাম। এখন আমার কি দরকার মাথায় সেটাও আসছে না। বারবার সরি বলছি, কিন্তু জান্নাত কিছু বলছে না। এবার পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি। আমার ভুল হয়ে গেছে। তুই ছাড়বি নাকি আমি অন্য কিছু করতে বাধ্য হব? তোমার যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু আগে বলো আমাকে ক্ষমা করেছো। একটা কথা বারবার বলতে ভালো লাগে না। তোকে বলছি না আমাকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না। তুই যদি এই মুহূর্তে আমাকে না ছাড়িস তাহলে আমার মরা মুখ দেখবি। মুহূর্তের মধ্যে মনের মধ্যে কালো মেঘ জমা হতে শুরু করলো। আমি কি আসলেই অনেক বড় কোনো ভুল করে ফেলছি, যার জন্য এমন কথা বলতেই জান্নাতের মুখ একবারও কাঁপলো না? জান্নাতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু একটু আগের কথায় বাধা পেয়ে কিছু বলার সাহস পাচ্ছি না। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। টেবিল থেকে খাতার একটা পৃষ্ঠা কেটে নিলাম। প্রিয় বউ, আমার উপর রাগ করে আমাদের সন্তানটাকে কোনো কষ্ট দিও না। তোমাকে ভুল বোঝার জন্য আমি অনেক অনেক বেশি সরি। নিজের জন্য না হলেও আমাদের বাবুটার জন্য নিজে যত্ন নিও। আর একটা রিকোয়েস্ট আছে, আমাদের যদি মেয়ে হয় তাহলে অপসরি নাম রেখো, আর যদি ছেলে হয় তাহলে আরিয়ান রেখো, যেন আবার নামের সাথে মিলে যায়। হয়তো বাবুটাকে কোলে তুলে আদর করতে পারবো না, কিন্তু দূর আকাশ থেকে ঠিকই তোমাদের জন্য দোয়া করব। মাথাটা ঝিমঝিম করছে, তার জন্য চিঠির কথাগুলো সাজিয়ে লিখতে পারলাম না। আর পারলে ক্ষমা করো। ইতি, তোমার ঘৃণিত নিলয়। চিঠিটা বিছানার উপর রেখে দিলাম। খুব করে ইচ্ছে করছে শেষবারের মতো জান্নাতকে ছুঁয়ে আদর করতে, ওর কপালে শেষবারের মতো ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু পারছি না। জেলের কয়েদিদেরও তাদের শেষ ইচ্ছা পূরণ করা হয়, তবে আমারটা হচ্ছে না। কারণটা, আমি তো জেলের কয়েদি না। হ্যাঁ, আমি আত্মহত্যা করতে যাচ্ছি। নিজেকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই আমার।
মেয়েটার জীবনের প্রথম থেকেই অন্যায় অবিচার করে আসছি, এখন না হয় ওকে মুক্তি দিয়ে দেই, তাহলে হয়তো নিলয় নামের খারাপ মানুষটা জান্নাতকে কষ্ট দিবে না। জান্নাতকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, একটা মায়া কাজ করছে। না না, এসব মায়ায় জড়ানো যাবে না। রুম থেকে বের হয়ে আসলাম, কিভাবে আত্মহত্যা করবো সেটাই ভাবছি। সময় খারাপ হলে যা হয় সেটাই, একটা প্ল্যানও কাজ করছে না। হাত দিয়ে নিজের চুল টানতেই মনে হলো হাত কাটলে কেমন হয়। অনেক সুন্দর আইডিয়া। নিচে এসে খাবার টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিলাম। না, এখানে কাটা যাবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ছাদের কথা মনে করতেই মনে হলো ছাদ থেকে লাফ দিয়েও তো আত্মহত্যা করা যাবে। প্রথমে হাত কাটবো, তারপর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। বাহ, অনেক সুন্দর আইডিয়া তো। নিজেই নিজের এমন পাগলামোকে সাপোর্ট করছি। আর দাঁড়িয়ে না থেকে ছুরি নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে ওঠার পর একপাশে বসে পড়লাম। আগের ক্ষতস্থান এখনও সারিনি, পাগলদের মতো হেসেই চলেছি। সবাই মৃত্যুর সময় কান্না করে, কিন্তু আমি হাসছি কেন? আগের ক্ষতস্থানেই পাগলের মতো ছুরি চালাতে লাগলাম। আগের ব্যথার স্থানে নতুন করে ব্যথা পাওয়ার ফলে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে কষ্ট হচ্ছে জান্নাতের কথাগুলো। কিছু সময় ধরে হাত কাটার পর ছাদ থেকে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। শরীরে একদম শক্তি পাচ্ছি না, অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম। শালার জীবনটাই বেদনার বলে এক পা এগোতে ধপাস করে পড়ে গেলাম। তারপর কি হয়েছিল জানি না, চোখ খুলতে নিজেকে একটা আজব জায়গায় আবিষ্কার করলাম। দুপাশে দুটো মহিলা কি যেন ঠিক করছে। শালার পু পু করে কোথায়, শব্দটা একদম বিরক্তি করছে। মাথাটা নড়াতেই একটা মহিলা বলল, প্লিজ আপনি নড়াচড়া করবেন না। আমি নড়াচড়া করবো নাকি নাচবো সেটা আমার ব্যাপার, তুই বলার কে? স্যার প্লিজ শান্ত হন। চুপ থাক। আমি এখানে কেন, আর তোরা দুজনকে? স্যার আমরা দুজন নার্স, আর আপনি এখন হাসপাতালে আছেন। হসপিটাল মানে? আমি তো মরতে গেছিলাম, ওই আমাকে এখানে আনলো কে? আল্লাহর কসম, তোদের দুজনের মধ্যে যদি কেউ এখানে আমাকে এনে থাকিস, তাহলে আমি নতুন করে আত্মহত্যা করার আগে তোদের আগে মারবো। কত কষ্ট সহ্য করে মরতে গেছিলাম। স্যার আমরা কেউ আপনাকে আনিনি। আমি তোর কোন জন্মের সাল লাগি? তোকে কখনো ক্লাস নিছি আমি? না স্যার। আবার স্যার? সরি, আপনি দয়া করে একটু অপেক্ষা করেন, আমরা ডক্টরকে ডেকে আনছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল বেয়াদব কোথাকার। মন চাইছে দূর, কিছুই না। কিছুক্ষণ পর আগের দুটোর সাথে নতুন একটা আসলো, দেখে মনে হচ্ছে ডক্টরই হবে। এখন কেমন লাগছে? তুই কে এটা জিজ্ঞেস করার? আমি ডক্টর, আপনার চিকিৎসক। দেখ, আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে। অনেক কষ্ট করে আত্মহত্যা করতে গেছিলাম, আর তুই আমাকে মরতে দিলি না। মন চাইছে তোকে সাথে নিয়ে আত্মহত্যা করি। আপনি প্লিজ আস্তে আস্তে কথা বলুন। তো আমি কি জোরে জোরে কথা বলছি? আর তোকে কেমন চেনা চেনা লাগছে? জি, আমি আপনাকে চিনি। তাহলে পরিচয় দিচ্ছিস না কেন? এটা পরিচয় দেওয়ার জায়গা না, আপনি রেস্ট নেন, আপনার সাথে পরে কথা হবে। তোকে এখন বলতে বললাম না? আপনারা চলুন। সবাই চলে গেল। ভাবছেন এভাবে কেন কথা বলছি? কারণ দুটো, ছেলেটাকে চেনা চেনা লাগছে, আর দ্বিতীয় অনেক কষ্ট করে মরতে গেছিলাম। কতই না কষ্ট সহ্য করেছি, কিন্তু সব কষ্ট বিফলে গেল। মনে মনে ডক্টরদের গালি দিয়ে ওদের গোষ্ঠী উদ্ধার করছি। হঠাৎ রুমে সবাই এলো, মানে পরিবারের সবাই। আম্মু আমাকে দেখে কান্না করে দিল, কাছে এসে জিজ্ঞাসা করলো, বাবা এমন পাগলামি করতে গেছিলি কেন? আবেগের ঠেলায়। দেখ, মেজাজ খারাপ করবি না। আমাকে হাসপাতালে আনলো কারা? আমরা আনছি। তুই জানলি কি করে? জান্নাত বলেছে। আমার মৃত্যুতে তো ওর খুশি হওয়ার কথা, এখন আবার কান্না করছে কেন? গালে হাত দিলাম। কেন এমন কষ্ট দিচ্ছিস মেয়েটাকে? কি এমন করেছে জান্নাত, যার জন্য আত্মহত্যা করার পথ বেছে নিলি? আমাদের তো একবার বলতে পারতি। একবারও কি তোর আমাদের সবার কথা মনে পড়লো না? চুপ করে আছি। কি হলো, চুপ করে আছিস কেন? ডক্টর চুপ থাকতে বলছে। তুই কখনো ভালো হবি না? আর কিছু না বলে আব্বু সবাইকে নিয়ে গেল। সবাই চলে গেলেও ফকিরনিটা এখনো দাঁড়িয়ে আছে। ওর জন্য আমি মরতে গেছিলাম। আহ কি কষ্ট। আমার বাবু যদি তোর গর্ভে না থাকতো তাহলে তোকে যে কি করতাম রে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? নাকি আমাকে মেরে ফেলতে আসছিস? তোর মারা লাগবে না। শুধু আমি এখান থেকে বের হই, তখন বাসার বাহিরে গিয়ে আত্মহত্যা করব, যেন কেউ বাঁচাতে না পারে। তোরও এত এত আনন্দ হবে আমি মরে গেলে। থামো প্লিজ, থামো। আমার ভুল হয়ে গেছে তোমার কথা না শুনে। ছি, আমার মতো নিচু মানুষকে স্পর্শ করতে তোর হাত বাঁধলো না? একদম বাদলো না, কারণ তুমি আমার স্বামী। কিন্তু তুই আমার বউ না। স্বীকার না করলেও আমি তোমার বউ। দেখ, আমার কিন্তু ভালো লাগছে না। তুই বরং ওই বেটা ডক্টরকে পাঠিয়ে দে। তোমার কি অসুস্থ লাগছে?
না, কাতুকুতু লাগছে। সেই রাত থেকে হসপিটালে আসি, একদম ভালো লাগছে না। রাত না, গত 48 ঘন্টা অবচেতন হয়ে এখানে আছো। কি? তোমার অবস্থা অনেক খারাপ ছিল, তাই ডক্টর বলছিল 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ওনাদের হাতে কিছু করার থাকবে না। এখানে তোমার গ্রুপের রক্ত ছিল না, অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যাচ্ছিল না, কিন্তু যখন অয়ন এখানে আসে তখন সে নিজেই তোমাকে রক্ত দেয় এবং তার কিছু সময় পর অপারেশন শুরু করে। অয়নকে? ওই ডাক্তারটা। ডক্টরের নাম অয়ন তুমি জানলে কি করে? কারণ আমি রুবেল ভাইয়ার ছোট আন্টির ছেলে, যার সাথে আপনার বিয়েতে পরিচয় হয়। তুই সেই অয়ন? সরি, তুমি? তুই করে বলাতেই খুশি হচ্ছিলাম। আর ভাইয়া, কখনো আত্মহত্যা করার চেষ্টা করবেন না, এটাতে আপনার ক্ষতি প্লাস আপনার পরিবারের। তুই কি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলি? জি। আমাকে ছাড়া হবে কবে? আগামীকাল। এখন রেস্ট নেন, আমি যাই। তোর নাম্বার দিয়ে যা। অয়ন নাম্বার দিয়ে চলে গেল। আমি ফল কেটে দিচ্ছি, খেয়ে নাও। তোর হাতের ফল খাবো কেন? না খেলে আব্বুকে বলে দেব। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুমি যেটা ভাবো সেটাই। এখান থেকে বের হ। আগে খেয়ে নাও। বাধ্য হয়ে ফলগুলো খেতে হলো। পরের দিন হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলো। সারাদিন জান্নাত আমার পাশেই ছিল। অনেক অপমান করেছি, কিন্তু আমার মনে হয় ওর কানে অপমান কথাটা পৌঁছায়নি। যেটা বলে অপমান করি সেটার উল্টো উত্তর দেয়। অপমান বোধ কি আসলে সেটাই ওর নেই? রুমের বেলকনিতে বসে আছি, এমন সময় অচেনা নাম্বার থেকে একটা কল আসলো। জান্নাত, ফোনটা নিয়ে আসো তো। এই নাও। কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া, আমি অয়ন। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। তা কি মনে করে কল দেয়া? ভাইয়া আসলে তুমি কি? ভাইয়া, আমি অবন্তীকে ভালোবাসি। অবন্তী বাসে তোমাকে? সেটার জন্যই তো আপনাকে কল দিলাম। অবন্তীকে জিজ্ঞেস করতে হবে। ভাইয়া, যদি ওকে একটু বলতেন খুব খুশি হতাম। প্রেম করে কি করবে? আমি ওকে বিয়ে করতে চাই। তোমার বাসার সবাই মানবে? বাসা বলতে আমি আর আম্মু। আর অনেক আগেই আমি আম্মুকে অবন্তী কথা বলেছি। অনেক আগে মানে? যখন ওকে রুবেল ভাইয়ার বিয়েতে দেখেছিলাম তখন থেকে ওর প্রেমে পড়ে যাই, তাই আম্মুকে বলেছিলাম। তুমি ওকে 01 এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করো, তারপর আমাকে জানাবে। ঠিক আছে ভাইয়া। বাই বলে কেটে দিলাম। ধরো। কে কল দিয়েছিল? অয়ন। কি বলে? অবন্তীকে নাকি ভালোবাসে। আর তুমি নাম্বার দিয়ে দিলে? আর তোমাকে এসব বলছি কেন? তোমার সাথে তো আমার ঝগড়া চলছে। ঢং দেখে কি বলবো? থু। তোমাকে থু 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 বলে জান্নাত চলে গেল। জান্নাতের সাথে কথা না বলার কোনো কারণ নেই। ওকে রাগাতে যেমন ভালো লাগে, তেমনি কথা না বললে ততটাই খারাপ লাগে। 4 বছর পর দিনগুলো খুব সুন্দর করে কাটছিল। জান্নাতের সাথে রাগ, অভিমান আর আমাদের দুজনের মিষ্টি ভালোবাসা। তবে এখনও জান্নাতকে মাঝে মাঝে মামাতো বোন বলে রাগাতে খুব ভালো লাগে। তবে ওকে রাগানোর মুখ্য কারণ হলো জান্নাতের রাগী চেহারাটা দেখলেই নতুন নতুন অনুভূতি তৈরি হয়। বারবার ওর গালটা টেনে দিয়ে বলতে ইচ্ছে হয়, খুব ভালোবাসি মামাতো বোন। আর আগের মতো আমরা কেউ পাগলামি করি না। একটু রাগ অভিমান হলেই সুইসাইড করা লাগবে, এমন ধারণা অনেক আগেই মন থেকে মুছে গেছে। এখন যার দোষ হোক না কেন, রাতে একজন আরেকজনের থেকে সরি বলবে। আর আজ অবন্তীর বিয়ে, সেটাও অয়নের সাথে। সেদিন নাম্বার দেওয়ার পর থেকেই ওরা কথা বলতো। ওদের মধ্যে কেউ আমাদের বলতো না ওরা কি নিয়ে কথা বলে। আর এটা নিয়ে আমিও কিছু বলিনি, কারণ অয়নকে প্রথম দেখার পরে ছেলেটাকে খুব ভালো মনে হয়েছিল। মাঝে মাঝে রুবেলের থেকে শুনতাম ছেলেটা কেমন। আজ থেকে 1 সপ্তাহ আগে অবন্তী সবাইকে অয়নের সম্পর্কে বলল। সবাই রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছি, তখন অবন্তী বলল, আব্বু, কথা ছিল। হ্যাঁ মা, বলো। আসলে আব্বু, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ আম্মু। নাম কি তার? অয়ন। এই অয়ন আবার কে? আব্বু, তোমার মনে আছে নীল ভাইয়াকে একটা ডক্টর রক্ত দিয়েছিল এবং সেই ডক্টরই ভাইয়াকে চিকিৎসা করেছিল? হ্যাঁ, কিন্তু ওর কথা বলছিস কেন? ছেলেটা কি ওই ডক্টরের আত্মীয় হয়? আব্বু, সেই ডক্টর নামই অয়ন। তুই শুধু ভালোবাসিস নাকি ছেলেটাও? দুজন দুজনকে ভালোবাসি ভাইয়া। মারে, ভালোবাসি বললেই হয় না। ছেলেটার বাবা মা যদি তোকে মেনে না নেয়
তাহলে বিয়ের পর কি হবে বুঝতে পারছিস? আম্মু ওর বাবা নেই, অনেক আগে মারা গেছে। আর ওর আম্মুর সাথে অনেকবার কথা বলেছে, ওনার কোনো আপত্তি নেই। কবে থেকে ভালোবাসিস? 1 বছর শুধু ফ্রেন্ড ছিল, কিন্তু গত 3 বছর থেকে আমাদের রিলেশন চলছে। 3টা বছর আর তুই আমাদের কিছু বলার প্রয়োজন মনে করলি না? ভাবি বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু না। আর তুই তো কোনো ভুল করিস নাই, ভালোই তো বেসেছিলি। অপরাধ আছে। আব্বুর কথা শুনে রীতিমতো সবাই চুপসে গেল। অবন্তী ভয়ে চুপটি করে বসে রয়েছে। সবাই মাথা নিচু করে ফেলছে, কারণ আব্বুর মুখের উপর কিছু বলার সাহস এই বাসার কারো নেই। অনেক বড় অপরাধ আছে। আব্বু, আমি কিছু জানতে চেয়েছি। কি বলছো এসব তুমি? ঠিকই বলেছি। অবন্তী যেহেতু অপরাধ করেছে, শাস্তি ওকে পেতেই হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা, তুই রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি। অবন্তী কিছু না বলে দাঁড়িয়ে গেল। বস এখানে। অপরাধ তুই করেছিস, যার শাস্তি হিসাবে 1 সপ্তাহ পর তোর ডক্টরের বিয়ে। এখন সবাই হ্যাপি। আব্বুর কথা শুনে সবাই খুশি হলেও কিছু বলছে না। মানুষ অনেক বেশি হ্যাপি হলে যেমন চুপ হয়ে যায়, ঠিক সেরকম অবন্তী দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আব্বু। হয়েছে, এবার সবাই খাবার খাও। ঠিক তার পরের দিন অয়নের আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। নিচে বসে এসব কথাই ভাবছি, হঠাৎ আরিয়ানের কথাতেই বাস্তবতায় ফিরলাম। পাপ্পা, ও পাপ্পা। হ্যাঁ বলো। আমি সে কখন থেকে তোমাকে ডাকছি। এবার বলো, কেন ডাকছো? তুমি তৈরি হবে না? কেন তৈরি হব? বাসায় বিয়ে তাই। বাবা, আমার আজ অনেক কাজ, রেডি হলেও ড্রেস নষ্ট হয়ে যাবে। তুমি বরং আপুর সাথে খেলা করো। ওকে পাপ্পা। আরিয়ান আবার কাছে চলে গেল। হ্যাঁ, আমাদের ছেলে সন্তান হয়েছে। আর নামটা তো জানতে পারলেন, আরিয়ান। অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় ভাইয়া কেবিনে আসলো। নিলয়, দ্রুত হাসপাতালে চল। কেন, কি হয়েছে? জান্নাতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তখন ভাইয়াকে আর একটাও প্রশ্ন করিনি, যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসলাম, যেখানে জান্নাতকে আনা হয়েছে। হাসপাতালে আসতে দেখলাম সবাই থিয়েটারের বাইরে বসে আছে। সবার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, সবাই চিন্তিত। আমাকে দেখে আব্বু আর শ্বশুর মশাই এগিয়ে আসলো। কখন আনা হয়েছে? প্রায় 1 ঘন্টা। ডক্টররা বের হয়নি? চিন্তা করিস না, আর একটু শান্ত হয়ে এখানে বস। একটু পরেই হয়তো ডক্টর বের হবে। আব্বু, তোমাকে কি করে বলবো আমার মনের ভিতরে কি বয়ে চলেছে? অজানা একটা ভয় কাজ করছিল, সব রকম আজে বাজে চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার জান্নাতের কিছু হয়ে যাবে না তো? শুনেছি ডেলিভারি করার সময় মা এবং সন্তানের অবস্থা খারাপ হয়, কখনো কখনো নাকি কেউ কেউ মারাও যায়। এ ধরনের হাজারটা আজে বাজে কথা মনে হতে লাগলো। মাথা নিচু করে বসে আছি। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ পেতেই সবার আগে আমি এগিয়ে গেলাম। ম্যাডাম, আমার স্ত্রী এবং সন্তান। আরে শান্ত হন আগে। প্লিজ আপনি বলুন। আপনার ছেলে সন্তান হয়েছে এবং মা ছেলে দুজনেই ভালো আছে। আমি কি দেখা করতে পারি? হ্যাঁ, একজন করে। ধন্যবাদ। তিনি চলে যাওয়ার পর একে একে সবাইকে রুমে পাঠিয়ে দিলাম। সবার শেষে আমিই যাব, কারণ শেষে গেলে সময় মতো বের হওয়া লাগবে না। সবার দেখা শেষ। নিলয়, এবার তুই যা। সবাই দেখেছো? হ্যাঁ। ঠিক আছে। রুমে ঢুকে দেখলাম আমাদের সন্তানটাকে দোলনায় শুয়ে রাখা হয়েছে, আর জান্নাত ওর দিকে তাকিয়ে আছে। আমাকে এখনো খেয়াল করেনি। একদম তোমার মতো কিউট হয়েছে, তাই না? তুমি এত দেরি করলে কেন? ইচ্ছে করে শেষে এসেছি। কেন? কারণ আমার আর বাইরে যেতে হবে না, তাই। ধন্যবাদ মামাতো বোন। খবরদার আর এসব বলবা না। এখন যদি আমাদের বাবু শুনতে পায় তাহলে ও কনফিউজড হয়ে যাবে। শুনলেও কি, ও কি বুঝতে পারবে? তুমি বলবা না ব্যাস। ওকে ডিয়ার কিউটি বউ বলবো না। নাম রেখেছো কিছু? হ্যাঁ রেখেছি। কি? আরিয়ান। আমার দেয়া নাম, তাই না? হুম। বর্তমানে আসা যাক এখন। ভাইয়াকে সাথে কাজের লোকগুলোকে সব বুঝিয়ে দিচ্ছি কখন কি করতে হবে। প্রায় বর আসার সময় হয়ে গেছে। ভাইয়া, তুই এখনো রেডি হয়নি? তুই হবি না? ভাইয়া, তুই এখন রেডি হয়ে নে। বরপক্ষ আসলে রেডি হয়ে নিব, তখন না হয় তুই এদিক দেখিস।
হুম, ঠিক আছে, তুই থাক, আমি আসছি। ভাইয়া চলে যাওয়ার কিছু সময় পর বাসার এদিক ওদিকে সব অতিথিদের সাথে টুকটাক কথা বলছি। হঠাৎ সিঁড়িতে চোখ আটকে গেল। নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, খোলা চুল, ঠোঁটে হালকা লাল লাল লিপস্টিক, কপালে নীল টিপ আর হাতে হরেক রকমের চুড়ি, যেটা দেখতে একদম নীল পরীর মতো লাগছে। এই যেন দুধে আলতা। বুঝতেই পারছেন, এটা আর কেউ না, এটা জান্নাত। জান্নাতের দিকে তাকিয়ে আসি। আগে বলেছি ওর চেহারায় দেখলে একটা মায়া কাজ করে, শুধু দেখতে ইচ্ছা করে। কি দেখছো এভাবে? আমার বউটাকে। আগে দেখো নাই? কিন্তু এত সুন্দর করে তো সাজনি, তোমাকে পরীরা দেখলেও হিংসা করবে। অনেক সুন্দর আর কিউট লাগছে। থাক, আর পাম দিতে হবে না। সত্যি বলছি। এসব বাদ দাও, এখন চলো। কোথায়? রেডি হবে, কিছুক্ষণ পর বরপক্ষ চলে আসবে। ভাইয়া আসুক তারপর যাব। ভাইয়া রেডি হয়েছে। দেখছি না তো। ওই দেখো উপরে আব্বুর সাথে কথা বলছে। ও মানে চলো তাড়াতাড়ি। চলো। নিচে না থেকে রুমে চলে আসলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ড্রেস বের করে রাখছি। ওকে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। এটা কেমন? তুমি যে কালারের ড্রেস পরেছো আমি না বললেও তুমি জোর করিয়ে ওই কালারের ড্রেস পরিয়ে দিবা, তাই জিজ্ঞেস করছো কেন? বাহ, আমার বড়টার মাথায় তো খুব বুদ্ধি আসছে এখন। তোমার থেকে শিখছি। ঢং। আরিয়ান কোথায়? আমার সাথে অবন্তীকে সাজানো হয়েছে। অনেক আগে। ওকে সাজানোর পরই আমি রেডি হয়েছি। ও দেখো, এই ঘড়িটা পরবে, বুঝলে? হঠাৎ করে বাইরে থেকে বর এসেছে আওয়াজ পেলাম। তাড়াতাড়ি রেডি হও। হচ্ছি তো। রেডি হয়ে দুজনে নিচে আসলাম। বরপক্ষে সবাই চলে আসছে। সামনে এগিয়ে যেতেই রুবেলের সাথে দেখা। কি বস, কেমন আছিস? আরে শালা, কতদিন পর দেখা। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। অনেক চেঞ্জ হয়ে গেছিস দেখছি। তুইও কম না। জয়, রাহুল, রাফি, এদিকে আয়। হ্যাঁ বল। এই যে দেখছিস, ও হলো রুবেল। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। ভাই, আপনার বিয়েটা নাকি নিলয় করিয়েছিল? হ্যাঁ, একদম ঠিক। তারপর সবাই মিলে কিছু সময় আড্ডা দেওয়ার পর ঘুরে ঘুরে বাসার সব কাজ দেখতে লাগলাম। সব নিয়ম মতো মেনে বিয়েটা করানো হলো। এখন বিদায়ের পালা। বুঝতেই পারিনি পাগলিটা মনের মধ্যে কতটা জায়গা দখল করে দিয়েছে। শুরু থেকে কান্না করছে। আব্বু আম্মুকে ধরে কান্না করার পর আমার দিকে চোখ পড়তেই দৌড়ে এসে কান্না করতে লাগলো। আরে পাগলি, কান্না করছিস কেন? অবন্তী কান্না করেই চলেছে। দেখ আমার দিকে তাকা। প্রতিটা মেয়ের জীবনেই এরকম হয়। তাদের পরিবার বলতে দুটো। এখন তুই অন্য পরিবারে যাচ্ছিস, তাই বলে কি কান্না করতে হবে? আর তোরা তো ভালোবেসে বিয়ে করছিস, তাই না? এখন যদি তুই কান্না করিস তাহলে সবাই ভাববে ভালোবেসে বিয়ে করেও কান্না করে বিদায় দিচ্ছে। এখন কান্না থামা। আমি বুঝতে পারছি বোন, তোর এখন ঠিক কেমন লাগছে। ছোটবেলায় মাকে হারিয়ে একাকী হওয়ার পর সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছিস। যখন তোকে বোনের পরিচয় দিয়েছিলাম, বিশ্বাস কর বোন, তোকে কখনো কুড়িয়ে পাওয়া বোনের মতো আচরণ করিনি। নিজের বোনের মতোই আগলে রেখেছি। এসব কথা মনে করতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বোনকে বিদায় দেওয়ার সময় কেমন লাগে যাদের বোন আছে শুধু তারাই বুঝতে পারবে। অবন্তীর বিদায় সময়টা কোনো রকমে পার হয়ে গেল। এখন আমার কানে স্পষ্ট শুনতে পারছি ওর ভাইয়া ডাকটা। মন খারাপ করে রুমে বসে আছি, এমন সময় জান্নাত রুমে আসলো। বসে আছো কেন? ঘুমাবে না? ঘুম ধরছে না। আমার পাশে জড়িয়ে ধরে বসলো। এই সময় সবার কষ্ট হয়, আমি বুঝতে পারছি। তুমি অবন্তীকে সব থেকে বেশি মিস করছো, কিন্তু কি করবে, এটাই তো নিয়তির খেলা। খেয়েছো কিছু? দুপুরে খেয়েছিলাম। সেই দুপুরে হয়েছে, আর খেলতে হবে না বুঝি? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই জান্নাত খাবার আনতে গেল। কিছুক্ষণ পর প্লেটে করে খাবার আনলো। এখন একটু খেয়ে নাও। তুমি আনলে তুমি খাইয়ে দাও। তোমার হাত নেই? হাতটার মালকিন যিনি তিনি আমার সামনে, তাই এই হাত দিয়ে কাজ করা যাবে না। এতদিন পর রোমান্টিকতা আসলো কোথা থেকে শুনি? ম্যাডাম, আমি সবসময়ই রোমান্টিক থাকি, কিন্তু আমার বউটা একদম আনরোমান্টিক, তাই রোমান্টিকতা প্রকাশ করি না। হয়েছে হয়েছে, আর রোমান্টিক হতে হবে না। এখন হা করো। হা? জান্নাতকে আমাকে খাইয়ে দিচ্ছিল, সাথে নিজেও খাচ্ছিল। মনে হয় কিছু খাইনি। তুমি খেয়েছিলে না? স্বামীকে ছাড়া খেতে নেই। এত ভালোবাসা? ভালো তো সবসময়ই বাসি, কিন্তু তোমার চোখে এই ভালোবাসাটা দেখতে পাও না।
আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? জি ডিয়ার বর। খাওয়া শেষ হতেই জান্নাত প্লেটটা নিয়ে বাইরে চলে গেল। প্রায় 10 মিনিট পর রুমে আসলো। এত সময় লাগে আসতে? কফি বানাতে লেট হয়ে গেল। এত রাতে কফি কেন? দুজন মিলে গল্প করব। কোথায়? চলো ব্যালকনিতে। আরিয়ান কোথায়? আব্বু আম্মুর সাথে এখানে বসো, আমি তোমার কোলে বসছি। হঠাৎ এত রোমান্টিকতা কি করে শিখলে? তোমার থেকে একটু একটু করে শিখেছি। আমাকে তাহলে থ্যাঙ্কস দেওয়ার কথা। হুম। জানো, আজ তোমাকে অনেক বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সারাটি জীবন তোমাকে দেখে কাটিয়ে দেই। তখন বললেন না কেন? কাজের জন্য বলা হয়নি। ও, আজকে আমি পাবো? কি পাবে তুমি? তুমি জানো না? না তো। ভালোবাসা বাবু। এত ভালোবাসা ভালো না। কে বলছে শুনি? আমি বলছি। আমি কি পাগল যে তোমার কথা শুনবো? পাগলই তো। পাগলিটা। অনেকক্ষণ গল্প করার পর জান্নাত বলল, আমার একমাত্র পাগল। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যাই। এভাবে যাব? চলো। তো কিভাবে যাবে? কোলে নিয়ে যাবে। বুড়ি হয়ে গেছে তবু শখ কমলো না। কি আমি বুড়ি? বুড়ি না তবে। যা, তোর সাথে কথা নাই। আরে বাবু, রাগ করো কেন? কোলে নিলে কেন? আদর করতে ইচ্ছে করছে। তাই বুঝি? তাই। জান্নাতকে কোলে করে নিয়ে বিছানায় আনলাম। শোনো। বলো। তোমার এই ঠোঁট থেকে একটু মধু দিবে? জান্নাত কিছু না বলেই আমার ঠোঁটটাকে ওর নিজের আয়ত্তে নিয়ে চুষতে লাগলো। প্রায় 7-8 মিনিট ধরে কিস করার পর ছেড়ে দিল। এটা কি ছিল? ভালোবাসা। তাহলে আমিও একটু ভালোবাসা দেই বলে ওকে কিস করলাম। চলতে থাকলো আমাদের ভালোবাসার খেলা। কেউই এই ভালোবাসায় বারণ করছে না। কিছু সময় এভাবে চলার পর বললাম, এবার গভীর ভালোবাসা উপভোগ করি। যাও, আমার বুঝি লজ্জা লাগে না? বাব্বা, আমার লজ্জাবতী বউরে। চলে গেলাম আমাদের ভালোবাসার স্বপ্নে। এই নিয়ে আপনাদের বলা যাবে না, তবে এইটুকু জেনে রাখুন যে নতুন একটা আরিয়ানের মতো বাবু বানাতেই কাজ করছি। দুজনের মনের ইচ্ছা মতো চলতে থাকলো। জান্নাত শুয়ে পড়েছে আমার বুকের উপর মাথা রেখে। জান্নাতের কপালে একটু ভালোবাসার পরশ এঁকে দিয়ে জান্নাতকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম।